আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেসটা কথা যদি বলি, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে বর্তমানে ওয়েবসাইট তৈরির একটা জনপ্রিয় মাধ্যম, যার মাধ্যমে হচ্ছে আমরা আহ, একটা রেডিমেড ওয়েবসাইট পাই এবং হচ্ছে সেই ওয়েবসাইটটাকে বিভিন্ন রকমের নিজেদের মতো করে হচ্ছে কাস্টমাইজ করে, এডিট করে আমরা আমাদের জন্য হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট, কেমন ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় বা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাতে হচ্ছে ডিফল্ট ভাবে ফ্রি এবং প্রিমিয়াম অনেকগুলো থিম বা হচ্ছে এডিট ওয়েবসাইট দেওয়া থাকে। ইউজুয়ালি হচ্ছে যারা ওয়েব ডিজাইনিং বা হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন বা কাজ করি, তারা ওয়েবসাইট গুলোকে হচ্ছে আমরা সবাই থিম নামে চিনে থাকি। ওয়েবসাইট গুলোকে হচ্ছে আমরা থিম হিসেবে তুলনা করি এবং থিম বলে থাকি। তো র কোডিং আর ওয়ার্ডপ্রেস দুইটার ছোট একটা পার্থক্য আছে। র কোডিং এ হচ্ছে কোথায় কি জিনিস বসাতে হবে, কিভাবে কাজ করতে হবে, সবকিছু হচ্ছে আমাকে ম্যানুয়ালি টাইপ করে কোনটা কিসের জন্য ব্যবহার করতে হয়, র কোডিং এ সেটা হচ্ছে দেওয়া হয়, যেটা হচ্ছে নর্মালি আমরা ওয়েব ডিজাইনিংটা বলে থাকি বা ওয়েব ডিজাইনিং হিসেবে চিনে থাকি। আর ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আমার সবকিছু ওয়ার্ডপ্রেসের মধ্যে দেওয়া আছে, জাস্ট হচ্ছে আমাকে এখানে কিছু ফ্রি এবং প্রিমিয়াম কিছু জিনিস আছে, ওগুলো পারচেস করে ব্যবহার করতে হয়। ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করার ক্ষেত্রে বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কি কি জিনিস জানতে হবে। ওয়ার্ডপ্রেস শেখার জন্য হচ্ছে তেমন কোনো কিছুই হচ্ছে আমার শেখার বা হচ্ছে জানার প্রয়োজন নাই। ওয়ার্ডপ্রেস ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে বেসিক এইচটিএমএল এবং সিএসএস এবং অপশনাল জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি এগুলো জানতে হয়। অপশনাল পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এগুলো হচ্ছে অপশনাল। বেসিক মূল স্ট্রাকচারটা হচ্ছে এইচটিএমএল দিয়ে ফুল বডিটা তৈরি হয় এবং ছোটখাটো চেঞ্জেস বা হচ্ছে ডিজাইনের জন্য আমার সিএসএস টার প্রয়োজন। তাছাড়া বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর মধ্যে দিয়ে দেওয়া আছে। ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেস শিখে হচ্ছে আমরা কি করতে পারি বা ওয়ার্ডপ্রেস আমরা কেন শিখি? ওয়ার্ডপ্রেস দিয়ে দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব ডিজাইন করতে পারবো। নিজেদের জন্য হচ্ছে ফ্রিল্যান্সার যারা আছে নিজেদের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবো। তার পাশাপাশি হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেসের সুবিধাটা হচ্ছে এই। আর বর্তমানে যত ওয়েবসাইট দেখছি ম্যাক্সিমামই বা 60 to 70% এখন যত সম্ভব হচ্ছে ওইটা 75 to 83% হয়ে গেছে। বর্তমানে প্রায় 83% ওয়েবসাইটই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। কারণ র কোডিং এ হচ্ছে ওয়েবসাইট একটা ফুল বিল্ড আপ করতে হচ্ছে অনেক সময় লাগে। ওয়ার্ডপ্রেসে শুধু হচ্ছে টেমপ্লেট গুলো দিয়ে দেওয়া আছে বা থিম গুলো দিয়ে দেওয়া আছে, সেখানে হচ্ছে আমাকে নিজের মতো করে হচ্ছে কাস্টমাইজ বা এডিট করে কাজ করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেসে আমরা কোন কোন জিনিসগুলো পাবো? ওয়ার্ডপ্রেসে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে প্লাগইন। প্লাগইনটা হচ্ছে বিশেষ করে কোনো বাটন বা হচ্ছে কোনো কালার বা হচ্ছে কোনো ডিজাইন, এগুলোকে হচ্ছে আমরা প্লাগইন বলে থাকি। সবগুলোই হচ্ছে ফ্রিতে পাওয়া যায়, থিমও ফ্রিতে পাওয়া যায় এবং প্লাগইনও হচ্ছে ফ্রিতে পাওয়া যায়। তার পাশাপাশি কিছু কিছু সাইট আছে সেগুলোর জন্য থিম এবং প্লাগইন দুইটাই হচ্ছে প্রিমিয়াম আমাদেরকে পারচেস করতে হয়। ওয়ার্ডপ্রেস নিয়ে যখন আপনারা কাজ করবেন, ওয়ার্ডপ্রেসের জন্য দুইটা জিনিস বাধ্যতামূলক প্রয়োজন পড়ে। একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে হোস্টিং। ডোমেন হোস্টিং জিনিসটা কি? ডোমেনটা হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস বার বা অ্যাড্রেসিং বার। অ্যাড্রেসটা যে কোনো অ্যাড্রেস হতে পারে, কথার কথা হচ্ছে আমার www.edu.leaditbd.com, এই যে edu.leaditbd.com বলছি, সেটা হচ্ছে আমার একটা অ্যাড্রেস বার। এটা আমার ডোমেইন এবং এই নামে হচ্ছে কেউ আমাদেরকে সার্চ করলে গুগলে সরাসরি হচ্ছে আমাদের লিড আইডির ওয়েবসাইটটা পাবে। একই সাথে হচ্ছে আমরা
লিড আইটি যখন ওয়েবসাইটে যাই বিভিন্ন রকম কন্টেন্ট বা হচ্ছে ছবিগুলো দেখি। এই কন্টেন্ট এবং ছবিগুলো যখন দেখি সেগুলো হচ্ছে এক অনলাইনে বা গুগলে লাইভ করানোর জন্য ওয়েবসাইটের যাবতীয় যা কিছু আছে সবকিছুকে হচ্ছে একটা সাইটের মধ্যে আপলোড করতে হয়। যার কারণে হচ্ছে আমাদের এই ডোমেইন হোস্টিং দুইটা জিনিসকেই পারচেজ করতে হয়। ডোমেইন হোস্টিং পারচেজ করার জন্য হচ্ছে আমি দুই তিনটা সাইট বলছি। এই দুই তিনটা সাইটে আমরা ডোমেইন হোস্টিং সাইট থেকে হচ্ছে ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারি। ডোমেইন হোস্টিং পারচেজ করার জন্য হচ্ছে পপুলার দুই তিনটা সাইট আছে। একটা হচ্ছে namecheap.com, আর একটা হচ্ছে hostingard.com। এই সকল সাইটে ডোমেইনটা কিভাবে পারচেজ করবেন বা হচ্ছে ডোমেইনটা কি কিভাবে হচ্ছে আপনারা দেখবেন। কথার কথা হচ্ছে আমরা যেহেতু ফ্রিল্যান্সারদের জন্য হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে। ফ্রিল্যান্সারদের জন্য হচ্ছে পোর্টফোলিও থাকে। এখন কথার কথা হচ্ছে আমি আমার নামে একটা ওয়েবসাইট অ্যাড্রেস বার বা ডোমেইন নেম পারচেজ করতে চাচ্ছি। আমি আমার নাম লিখে হচ্ছে সার্চ করি। এই নামের পরে হচ্ছে ডট কম দিয়ে যে ওয়েবসাইটটা বা অ্যাড্রেসিং বারটা হচ্ছে আমি চাচ্ছি, সেটা হচ্ছে আমাকে সরাসরি এখানে দেখাচ্ছে। এবং পুরো বছরের জন্য হচ্ছে $13.98 খরচ করতে হবে। এবং এটাতে হচ্ছে একটা অফার বা হচ্ছে পার্সেন্টেজ চলছে। সারা বছরই হচ্ছে এই সকল সাইট গুলোতে এই ধরনের অফার চলে থাকে। যে সাইট থেকে হচ্ছে আমি কম দামে পাবো সেই সাইট থেকে হচ্ছে নিয়ে নিব। আর এই অ্যাড্রেসিং বার গুলো বা ডোমেইন গুলো আপনার বছরে একবার কিনতে হবে, এবং একবার কেনার পরে বছর শেষে সামান্য কিছু টাকা দিয়ে হচ্ছে এগুলোকে রিনিউ করতে হয়। এবং যদি রিনিউ না করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েবসাইট গুলো তখন আর গুগলে কেউ সার্চ করলে দেখাবে না। এই একটা সাইট আছে। দেন হচ্ছে হোস্টিং এর নামে আরেকটা সাইট আছে ওয়ার্ডপ্রেস এর জন্য, ম্যানেজ ওয়ার্ডপ্রেস বা ও কমার্স। ও কমার্স বলতে হচ্ছে ই কমার্স সাইটের জন্য। এবং এদের প্রত্যেকটার হচ্ছে প্যাকেজিং সিস্টেম দেওয়া আছে। আমি কেমন ধরনের হচ্ছে ডোমেইন কিনতে চাচ্ছি প্ল্যান গুলো হচ্ছে আমাকে দেখাচ্ছে। এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড যদি আমি কাজ করি বা হচ্ছে ডোমেইন হোস্টিং কিনি, সেই ক্ষেত্রে হচ্ছে 100টা ওয়েবসাইট নিয়ে আমি কাজ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো হোস্টিং জিনিসটা হচ্ছে আমি লিড আইডির ওয়েবসাইটে আসি। লিড আইডির ওয়েবসাইটে আসার পরে হচ্ছে লিড আইডির যে লোগোটা দেওয়া আছে এই লোগো, তারপর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা টেমপ্লেট বা হচ্ছে একটা ডিজাইন দেওয়া আছে। এখানে আরেকটা লোগো দেওয়া আছে। যতগুলো লোগো দেওয়া আছে সবগুলো লোগো এবং হচ্ছে এই যে লেখাগুলো আছে সবগুলোর জন্য হচ্ছে আমাকে একটা স্টোরেজ পারচেস করতে হয়। এবং হোস্টিং এর মাধ্যমে হচ্ছে এই স্টোরেজটা হোস্টিং এ যখন লাইভ করা হয় তখন হচ্ছে আমার এই ওয়েবসাইটটা ডিরেক্টলি দেখা যায়। তো আর ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে হচ্ছে র কোডিং দিয়ে যেগুলো করা হয় সেটা হচ্ছে আমার এখানে। র কোডিং দিয়ে যেগুলো করা হয় সেগুলো হচ্ছে এখানে। যেমন এই একটা এক্সাম্পল হচ্ছে আপনারা দেখেছিলেন, জিমনেশিয়াম। দেন এখানে আরেকটা আছে। এগুলো হচ্ছে র কোডিং দিয়ে হচ্ছে তৈরি করা। আচ্ছা। এগুলোর জন্য প্রত্যেকটা ফাইলে যখন ঢুকবো দেখবেন যে হচ্ছে আমি Word details। আচ্ছা, প্রত্যেকটা ফাইলে যখন ঢুকবো এটাও হচ্ছে আরেকটা ওয়েবসাইট। এগুলো সব রেসপন্সিভ ওয়েবসাইট, যখন যেখানে যাবে সেইভাবে হচ্ছে কাজ করবে। এই ওয়েবসাইট গুলো একটাও লাইভ কোনো ওয়েবসাইট না। জাস্ট হচ্ছে আমরা একটা টেমপ্লেট বা ওয়েবসাইট ডিজাইন করেছি, ডিজাইন করার পরে
বায়ারকে দিয়ে দেয়, বায়ারকে দেওয়ার পর হচ্ছে বায়ার তার ডোমেন হোস্টিং দিয়ে এই ওয়েবসাইট গুলোকে হচ্ছে লাইভ করায় আনে। তো এগুলো র কোডিং দিয়ে হচ্ছে তৈরি করা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা। আচ্ছা, এই যে র কোডিং দিয়ে যখন করে প্রত্যেকটার ভেতরে হচ্ছে কি কি ইমেজ ব্যবহার করছি, কোন ধরনের টেক্সট ব্যবহার করেছি, ফন্টের ফন্ট ফ্যামিলি, ঠিক আছে, আর দুই ধরনের ফন্ট ব্যবহার করা করা হয়েছে, দুইটা ফন্টের ফাইল দেওয়া আছে, এই এগুলো ডিরেক্টলি হচ্ছে র কোডিং এ লেখা হয়েছে, এবং এগুলো সব হচ্ছে আমার পিসির মধ্যে হচ্ছে সেভ করা আছে। এগুলো সবকিছু মিলে হচ্ছে যখন ওয়েবসাইটটাকে রিভিউ করি, তখন হচ্ছে আমাকে জাস্ট ক্লিক করানো মাত্রই হচ্ছে ব্রাউজার থেকে আমাকে সরাসরি ওয়েবসাইটটা এভাবে দেখাবে আমি এই ওয়েবসাইট তৈরি করেছি, বা এখানে এই কন্টেন্ট গুলো ব্যবহার করা হয়েছে। এবং ভেতরের ফাইলগুলোর কথা যেটা বলেছি, এখানে একটা কোড শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু হচ্ছে আমাদের নিজেদের লেখা লাগছে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই ধরনের কোনো কোডই লেখা লাগবে না আপনাদের। এটা বিটেলস এর শুধু এসটিএমএল কোডটা, বিটেলস ওয়েবসাইট যেটা তৈরি করেছি সেটার এসটিএমএল কোডটা। আর আহ, এটা হচ্ছে আপনার জিমনেশিয়াম যে ওয়েবসাইটটা দেখেছি সেটার পুরো কোড, উপর থেকে নিচে পর্যন্ত এতটুকু পুরোটা কোড দেওয়া আছে। এইচটিএমএল কোড লেখা লাগে, সিএসএস কোড লেখা লাগে, দেন ভেতরে কিছু নতুন বা হচ্ছে কোনো কাস্টম কোনো কিছু করার জন্য হচ্ছে তখন জাভাস্ক্রিপ্ট কোড লেখা লাগে, ঠিক আছে। এগুলো সব কিছুর দেওয়ার পরে গিয়ে হচ্ছে এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে। এই ওয়েবসাইটটার কমপ্লিট কোড, এই যে নাম্বার গুলো আসছে এগুলো সবকিছু হচ্ছে জাভাস্ক্রিপ্টে করা হয়েছে। এটা হচ্ছে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সবকিছু মিলে হচ্ছে আমার এই ওয়েবসাইটটা কমপ্লিট তৈরি হয়ে দাঁড়াইছে। ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এগুলো কোনো কিছুই হচ্ছে আপনাদের লেখা থাকবে না, লিখতে হবে না। জাস্ট ছোট ছোট কিছু জিনিস হচ্ছে আপনাদেরকে প্লাগ ইন, ড্র্যাগ এন্ড ড্রপ, এবং আপনাদের মতো করে হচ্ছে মেনু বার বা ফাংশন গুলোকে হচ্ছে নতুন করে তৈরি করতে হবে। তো এই যে ওয়েব ডিজাইনিং বা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে আপনারা কাজ করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে কোথায় গেলে আপনারা এই ওয়েব ডিজাইনিং রিলেটেড হচ্ছে কাজগুলো পাবেন, বা হচ্ছে কোন মার্কেট প্লেসে গেলে হচ্ছে এগুলোর ভ্যালু আছে। ফাইবার, আপওয়ার্ক, সবগুলো প্ল্যাটফর্মে হচ্ছে ওয়ার্ডপ্রেস বলেন, ওয়েব ডিজাইন বলেন, সবগুলো প্ল্যাটফর্মে হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস দুইটারই ডিমান্ড আছে। তবে যারা এই ধরনের ওয়েব ডিজাইনিং নিয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে আলাদা একটা ওয়েব ডিজাইন রিলেটেডই বা ওয়ার্ডপ্রেস রিলেটেডই হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে, যেটাকে হচ্ছে থিম ফরেস্ট বলে। থিম ফরেস্ট ডট নেট ডট কমে যায়। থিম ফরেস্ট লিখে সার্চ করুন, এই যে থিম ফরেস্ট ডট নেট। আচ্ছা, থিম ফরেস্ট ডট নেটে আসলাম। থিম ফরেস্ট ডট নেটে আসার পরে এখানে এখন আমি যা কিছু দেখবো, ওয়েবসাইট নানান ভাবে তৈরি করা যায়, এইচটিএমএল সিএসএস দিয়েও তৈরি করা যায়, পিএইচপি লারাভেল দিয়েও তৈরি করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়েও তৈরি করা যায়, আবার ওয়ার্ডপ্রেস দিয়েও তৈরি করা যায়। যে যেভাবে শিখছে, আবার প্রত্যেকটার কাজ ওয়েবসাইট অনুযায়ী হচ্ছে প্রত্যেকটার কাজ আবার আলাদা আলাদা। তো যার কারণে হচ্ছে এটা নিয়ে বেশি কথা বলতেছি না, সবগুলো কোডিং দিয়ে হচ্ছে ওয়েবসাইট তৈরি করা যায়, যার মধ্যে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসেরটা দেখবো আজকে। এবং সবগুলো ওয়েবসাইটই হচ্ছে এই মার্কেট প্লেসে সেল। মার্কেট প্লেসে কেমন সেল হয়, মনে করেন আমরা একটা নিজেদের বুদ্ধি দিয়ে এই জিমনেশিয়াম বা মোগো বা হচ্ছে বিটেলস এর মতো একটা ওয়েবসাইট তৈরি করলাম।
ওয়েবসাইট তৈরি করার পরে নিজেদের বুদ্ধি দিয়ে, নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে, এখন সেই ওয়েবসাইটটা হচ্ছে আমি সেল করতে চাচ্ছি, সেটা ডিরেক্ট এই থিম ফরেস্টে এসে সেল করা যায়। আমি আমার থিম যেমন সেল করতে পারি, আবার কিছু বায়ারের জন্য থিম ক্রিয়েট করে বা থিম ডিজাইন করে বা ওয়েবসাইট ডিজাইন করেও হচ্ছে বায়ারদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারি, যেটা হচ্ছে ওয়েব ডিজাইনের একটা সুবিধা। আচ্ছা, আমি ওয়ার্ডপ্রেসে আসি। ওয়ার্ডপ্রেসে কেমন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি বা হচ্ছে কেমন ধরনের ওয়েবসাইট নিয়ে আপনারা কাজ করবেন, এখানে সব ধরনের হচ্ছে ওয়েবসাইট দেওয়া আছে। কথার কথা, বর্তমানে ই কমার্স ওয়েবসাইট সবচেয়ে বেশি চলতেছে। আমরা ই কমার্স টাইপ একটা ওয়েবসাইট তৈরি করলাম, জাস্ট অ্যান এক্সাম্পল। ই কমার্স সাইট তৈরি করেছি এবং ই কমার্স সাইট তৈরি করার পরে হচ্ছে থিম ফরেস্ট এই সাইটে এসে আমি আপলোড করে দিয়েছি এবং নির্দিষ্ট একটা ছোট একটা প্রাইসিং দেওয়া আছে। প্রাইসিং কেমন? কথার কথা, এটা $59 বা $60 ধরতে পারি, এটা $40, এটা আচ্ছা 59, 39, 59, 25, 39, আবার এটা 39, $10 ডিসকাউন্টে চলছে, আবার এটা $20, $19। দেখেন, যতগুলো ওয়েবসাইট দেখছি, এটা উইকলি বেস্ট সেলার, প্রতি সপ্তাহের হচ্ছে তারা বেস্ট সেলার দেয়। এবং এই একটা থিমই বা হচ্ছে এই একটা ওয়েবসাইটই এখানে প্রায় 229.4K, 229.4K যত সম্ভব হচ্ছে আপনার 23 লাখের কাছাকাছি, বা 23 লাখ অথবা হচ্ছে, না 23 লাখ, দুই তেইশ লাখ লাখ 39 হাজার। জি স্যার। 2,39,000। হ্যাঁ সরি, 2 লাখ, 2,39,000, 2,39,400, 400 হচ্ছে সেল হয়েছে একটা ওয়েবসাইট, এবং সেটা $50, $60 হচ্ছে সেল হয়েছে। এই সাইটের সুবিধাটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আমি একটা ওয়েবসাইট বিল্ড করেছি বা একটা ওয়েবসাইট তৈরি করেছি, তৈরি করার পরে হচ্ছে এখানে এই সাইটে আপলোড করেছি। আপলোড করার পরে আমি যতদিন বাঁচি এবং আমি যতদিন রাখতে চাই, এই ওয়েবসাইটের যেই যেই প্লাগইন বা হচ্ছে যেই জিনিসগুলো হচ্ছে আমার কন্টিনিউ চেঞ্জেস আসে, সেগুলোকে হচ্ছে আপডেট করে দিলেই কাজ হয়ে যায়। এবং আমি যতদিন রাখতে চাইবো ততদিন পর্যন্ত যতজন কিনবে ততজন থেকেই হচ্ছে আমার সেলটা আসবে। এবং এই মার্কেট প্লেসেও হচ্ছে একই রকম আদার্স মার্কেট প্লেসের মতো আমি একটা প্রাইসিং দিয়ে রাখছি। মার্কেট প্লেস আমার ওই প্রাইসিং এর উপরে হয়তো 10% বা 20% বা 25% হচ্ছে কমিশন খাবে বা কমিশন নিবে, 10, 15, $20 হচ্ছে নিচ্ছে। বাকিটা হচ্ছে আমার নামে এই সাইটেই হচ্ছে জমা হয়ে যাবে, আমার অ্যাকাউন্টেই হচ্ছে জমা হয়ে যাবে। তো ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে হচ্ছে এটা একটা মজা। এবং প্রত্যেকটা ওয়েবসাইট হচ্ছে আমরা চাইলে লাইভ প্রিভিউ করতে পারি যে ওই ওয়েবসাইটটা দেখতে কেমন। এটা আসলে, আচ্ছা ওয়েবসাইটটা আসুন, এবার আসেন। যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন বা হচ্ছে আপনাদের জন্য নিজেদের ব্যক্তিগত কাজের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা ওয়েবসাইটে কি কি জিনিস থাকে বা বাধ্যতামূলক কোন কোন জিনিসগুলো থাকবে, সেই জিনিসটা দেখতে হবে আমাদের। বেসিক্যালি হচ্ছে তিনটা জিনিস একটা ওয়েবসাইটে বাধ্যতামূলক থাকে। একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফুটার। এবং বডিতে বিভিন্ন জিনিস থাকতে পারে। আচ্ছা, এটা দেখাচ্ছে না, নেট ইস্যুর কারণে বা হচ্ছে অন্য কোনো কারণে দেখাচ্ছে না। তার প্লাগ ইনে যে কোনো সমস্যা আছে, যার কারণে হচ্ছে ওয়েবসাইটটা দেখাচ্ছে না। ঠিক আছে, এই যেমন যেমন এই ওয়েবসাইটটা দেখেন, এই এটা হচ্ছে আমি লাইভ প্রিভিউ করেছি।
এটা হচ্ছে তার ওয়েবসাইট, ইন্ডিয়ান সাইট, সিম্পল একটা ওয়েবসাইট, ক্লথিং ব্র্যান্ড রিলেটেড হচ্ছে তৈরি করছে। এবং কোথায় কি কি জিনিস হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো সব কিছু হচ্ছে সে এখানে বলে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের মূল টপিকে আসি। আহ, আমরা ওয়েবসাইটে কোন কোন জিনিস নিয়ে হচ্ছে বিশেষ করে কাজ করবো, মূলত হচ্ছে আমরা মেনু বার এবং হচ্ছে বডি নিয়ে কাজ করি। মেনু বার এবং বডিটা হচ্ছে মূলত হেডার এবং বডি, প্লাস হচ্ছে আমার ফুটারটা নিচে থাকবে, ডিফল্ট ভাবেই থাকবে, প্রত্যেকটা ওয়েবসাইটে এগুলো থাকে। আমরা একটু ওয়েব টেমপ্লেটসে আসি। ওয়েব টেমপ্লেটসে আসার পরে আমরা হেডার ফুটার বা হচ্ছে বডিটা কিভাবে হচ্ছে দেখবো, বা কোন কোন জিনিসকে হচ্ছে এগুলো বলে, আর বাধ্যতামূলক আর কি কি জিনিস থাকতে পারে। ঠিক আছে, সিম্পল একটা ওয়েবসাইট নেই, এটা দেখতে হচ্ছে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ভিডিওতে যাই। ওকে, এটা বুঝতে যদি একটু কষ্ট হবে। এই যে ল্যাঙ্গুয়েজ টিউটর বা থেকে শুরু করে হোম কোর্স, আওয়ার টিচার্স অ্যাবাউট, কন্ট্যাক্ট, ফাইন্ড এ টিউটর, এই উপরে যে কতটুকু অংশ আছে, এটা নির্দিষ্ট একটা সেকশন বা জায়গা জুড়ে আছে। ঠিক আছে, এই পুরোটাকে হচ্ছে আমরা হেডার সেকশন বলে থাকি। জাস্ট এই অল্প কতটুকু অংশ, যদি আমরা লিড আইডির ওয়েবসাইটে আসি, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত লিড আইডির আইকন থেকে শুরু করে 100% স্কলারশিপের উপরে পর্যন্ত, এবং এই ছবিটা যে চেঞ্জ হচ্ছে, এই যতটুকু অংশ আছে এটা পুরোটাই হচ্ছে হেডার। প্রত্যেকটা ওয়েবসাইটে এই হেডারটা বাধ্যতামূলক থাকবে। কিছু কিছু ওয়েবসাইটে এটা সলিড ভাবে দেওয়া থাকবে, মানে এটার কালার একরকম, উম, মানে সলিড যে কোনো একটা কালার থাকবে। আবার কিছু কিছু সাইট, যেমন হচ্ছে এটার কথা যদি বলি তাহলে হচ্ছে ট্রান্সপারেন্ট থাকবে। কিছু কিছু সাইট, যেমন এটা, এটার এই থিমে বা এই ওয়েবসাইটে এটা হচ্ছে আমার সলিড কালার দিয়ে করা। মোগোতে আসি, মোগোর উপরে যেমন এটা ট্রান্সপারেন্ট। আর বিটেলসে যদি আসি, বিটেলসে এই যে ওয়েলকাম টু বিটেলস, এবং বিটেলস এর হোম, অ্যাবাউট আস, গ্যালারি, টেস্টিমোনিয়াল, কন্ট্যাক্ট, এই পুরোটা সেকশন মিলে হচ্ছে আমার হেডার সেকশন। হেডারের পরে যা কিছু দেখবেন, যা কিছু, এই যে ছবি দেখতেছেন, তারপরে হচ্ছে লেখাগুলো দেখতেছি, এখানে কিছু বাটন দেখতেছি, ঠিক আছে, যা কিছু দেখবেন পুরোটাই হচ্ছে আমার বডি। শুধু হচ্ছে এই কালো বর্ডারের ভেতরে যতটুকু অংশ আছে এটা হচ্ছে আমার ফুটার। এবং ফুটার সেকশনে বিশেষ করে হচ্ছে আমাদের ওয়েবসাইটে বা প্রতিষ্ঠানের ছোট একটা গ্যালারি পার্ট থাকে, লোকেশন থাকে, ইমার্জেন্সি কন্ট্যাক্ট থাকে, মেইল থাকে। ঠিক আছে, আবার সেম হচ্ছে হোম, অ্যাবাউট, প্রাইসিং, প্রাইভেসি পলিসি, এগুলো সবকিছু হচ্ছে এখানে দিয়ে দেওয়া থাকে ফুটার সেকশন। ফুটার সেকশন এই বিশাল একটা অংশ জুড়েও হতে পারে, আবার ছোট একটা অংশ হতে পারে। ম্যাক্সিমাম টাইম যদি আমরা খেয়াল করি ফুটার সেকশন একটু বড় বড় করেই হয়ে থাকে। ঠিক আছে, এবং এখান থেকে শুরু করে এই ছবিটার নিচে থেকে শুরু করে একদম সি কপিরাইট পর্যন্ত, এতটুকু পর্যন্ত হচ্ছে আমার ফুটার সেকশন। প্রত্যেকটা ওয়েবসাইটে এই কয়েকটা জিনিস ডিফল্ট ভাবে থাকবে। হেডার ডিফল্ট থাকবে, বডি থাকবে, এবং ফুটার থাকবে। আর এর ভেতরে যা কিছু দেখবেন, মনে করেন, বা আমরা যদি মনে করি যে এই যে একটা ছবি দেওয়া আছে, এগুলো আলাদা আলাদা সেকশন ওয়াইজ দেওয়া আছে। ঠিক আছে, যদিও এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির কাজ, সেকশনটা হচ্ছে আমি আমার ডিফল্ট এখানেই করি। এখান থেকে
ছবিটা যতটুকু পর্যন্ত দেওয়া আছে এটা একটা সেকশন, ঠিক আছে। ক্রিয়েটিভ ডিজাইনার মনে করেন এটা একটা সেকশন, একটা পার্ট, ছোট একটা পার্ট। দেন এটার পরে অ্যাবাউট আছে, যে কতটুকু অংশ আছে এটা হচ্ছে আরেকটা পার্ট বা সেকশন। আওয়ার সার্ভিস, এই যে এতটুকু জাস্ট বক্সের ভেতরে যতটুকু অংশ আছে এটাই হচ্ছে আলাদা একটা সেকশন। অনেকগুলো সেকশন বা অনেকগুলো পার্ট নিয়ে হচ্ছে কমপ্লিট একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি হয়। এটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ, একটা ওয়েবসাইট, মানে এটার ভেতরে আর কোনো পেজ নাই, ঠিক আছে। আচ্ছা, ওয়েবসাইটের মোটামুটি সবকিছু দেখা শেষ। দেন ভেতরে এই যে লেখাগুলো আছে, হাই উই আর হিয়ার, ক্রিয়েটিভ ডিজাইনার, অ্যাবাউট আস, এই অ্যাবাউট আস, ক্রিয়েটিভ ডিজাইনার, উই আর, হাই উই আর, এগুলো, এই লেখাগুলো হচ্ছে একটা ফন্ট ফ্যামিলির মধ্যে থাকে বা হচ্ছে একটা হেডিং লাইনের মধ্যে থাকে, যেটা হচ্ছে H1 থেকে H6, H1 থেকে H6। লরেম ইপসাম থেকে হচ্ছে এখানে ডেমো কিছু টেক্সট দেওয়া আছে, এগুলো একটা প্যারাগ্রাফের মধ্যে থাকে। এই ডিফল্টে কয়েকটা জিনিস হচ্ছে জানলে আমাদের মোটামুটি বেসিক ধারণা ভালো চলে আসে। আসেন আমরা তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানলাম, এখন সরাসরি চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার জন্য। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য হচ্ছে আমরা তো প্রথমেই বলেছি যে হচ্ছে আমাদের ডোমেইন হোস্টিং লাগবে। ডোমেইন হোস্টিং ছাড়া হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল বা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারি না। তো ডোমেন হোস্টিং ছাড়াও হচ্ছে আমরা প্রাইমারিলি বা হচ্ছে প্রাথমিকভাবে আমরা আমাদের ডিভাইসকে লোকাল হোস্ট বা একটা ছোটখাটো, আমাদের পিসি কে একটা ছোটখাটো সার্ভার বানিয়ে হচ্ছে আমরা আমাদের পিসিতেই সাময়িক সময়ের জন্য হচ্ছে প্র্যাকটিসের কাজ করতে পারি। যখন প্রফেশনালি কাজ করবেন তখন গিয়ে হচ্ছে প্রিমিয়াম কিছু টুলস, প্রিমিয়াম কিছু জিনিস কিনতে হবে, এবং ডোমেন হোস্টিং তখন বাধ্যতামূলক হচ্ছে কিনতে হবে। আর যদি কেউ কোশ্চেন করেন যে ডোমেন হোস্টিং এর প্রাইস কেমন পড়ে, যদি আপনি প্রিমিয়াম কিছুই নেন সেই ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 15 হাজার টাকার মতো ডোমেন হোস্টিং কিনতে খরচ হয়। আর বাংলাদেশি যত সম্ভব একটা সাইট আছে, এই মুহূর্তে মনে পড়ছে না, বাংলাদেশে একটা সাইট আছে খুব কম দামে 2,000, 2,500, 3,000 টাকাতেও হচ্ছে ডোমেন হোস্টিং আপনাদেরকে প্রোভাইড করে থাকে। তো যখন প্রফেশনালি কাজ করবেন তখন হচ্ছে 10-15 হাজার টাকার কথা চিন্তা করবেন, আর যখন প্র্যাকটিসের কথা চিন্তা করবেন তাহলে ইনভেস্টমেন্ট 2-2.5 হাজার টাকা দিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, তো লাস্ট ক্লাসে বলেছিলাম যে হচ্ছে আমাদের একটা সফটওয়্যার আপনাদের ইনস্টল করে রাখতে বলেছিলাম, যেটা হচ্ছে জ্যাম্প, জ্যাম্প নাম। যদি কেউ ইনস্টল করে থাকেন কাইন্ডলি হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করুন। আমরা আজকে ওয়ার্ডপ্রেস এর ইনস্টলেশনটা দেখবো, প্লাস হচ্ছে একটা থিম কিভাবে কাস্টমাইজ করে বা এডিট করে কাজ করা যায় সেটা দেখবো। কাইন্ডলি যে কেউ একজন স্ক্রিন শেয়ার করবেন, ইনস্টল, জ্যাম্পটা ইনস্টল করেছেন এমন কেউ একজন। কারো কথা শুনতে পারতেছি না। আমি আমি বলবো একটু। ও, ও, ঠিক আছে, শেয়ার করছি। রাকিবুল হায়দার চৌধুরী স্যার। একটু ওয়েট করেন। আমরা জ্যাম্পটা ইনস্টল করার পরে, ঠিক আছে, আমি এখান থেকে ডিরেক্টলি কেটে দিচ্ছি। জ্যাম্পটা ইনস্টল করার পরে আমাদের জ্যাম্প সফটওয়্যারটা হচ্ছে স্টার্ট করতে হয়। আর আপনাদের মধ্যে হয়তো অনেকের বা দুই একজনের হয়তো থাকতে পারে, যদি পিসিতে অ্যান্টিভাইরাস কেউ ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে জ্যাম্পটা ইনস্টল করার সাথে সাথেই অ্যান্টিভাইরাস জ্যাম্পের সফটওয়্যারটা খেয়ে ফেলবে বা হচ্ছে রিমুভ করে ফেলবে। যাদের পিসিতে
ক্র্যাক ভার্সনের কোনো অ্যান্টিভাইরাস বা প্রিমিয়াম ভার্সনের কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে জ্যামটা তারা ইনস্টল করতে দিবেন। আমরা জ্যাম্প ইনস্টল জ্যাম্প স্টার্ট করার জন্য হচ্ছে সার্চ অপশনে গিয়ে এক্সএমপিপি লিখে সার্চ করলে হচ্ছে জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা চলে আসে। জ্যাম্প কন্ট্রোল প্যানেলের মধ্যে ক্লিক করে অ্যাপাচি সার্ভার এবং হচ্ছে এটা অ্যালাউ করে দিবেন, আমার এখান থেকে কাজ করবেন। আবার অ্যালাউ দেন, একটু ওয়েট করুন। ওকে, অ্যাপাচি সার্ভার এবং হচ্ছে মাই এসকিউএল এই দুইটাকে হচ্ছে আমরা অন করে দিব বা স্টার্ট করে দিব। স্টার্ট করে দেওয়ার পরে এটাকে মিনিমাইজ করে দেই, মিনিমাইজ করে হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের ব্রাউজারে। আপনি কোন ব্রাউজারটা ব্যবহার করতেছেন এটা একটু মনে রাখবেন। আমাদের ব্রাউজারে আসার পরে সরাসরি লিখবো হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে এন্টার প্রেস। আমাদেরকে লোকাল হোস্ট লিখলে অনেককে হচ্ছে এইভাবে দেখাবে, আবার অনেকের হচ্ছে লোকাল হোস্টের মধ্যে ক্লিক করে লোকাল হোস্টের ভিতরে যেতে হবে। আচ্ছা, লোকাল হোস্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে আবার এখানে লোকাল হোস্টের মধ্যে ক্লিক করি। অনেকের ক্ষেত্রে লোকাল হোস্ট লিখলে সরাসরি এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে, যদি না আনে তাহলে হচ্ছে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আসবে। দেন পিএইচপি মাই অ্যাডমিনে আসবে। পিএইচপি মাই অ্যাডমিনে এসে হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করি। ডাটাবেস ক্রিয়েট করার জন্য হচ্ছে নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পরে হচ্ছে একটা ডাটাবেস নেম দিতে হবে। আমরা যেহেতু প্র্যাকটিস পারপাসে একটা ডাটাবেস তৈরি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের নামটাই লিখে দিই। রকিবুল হাসান নামে হচ্ছে, সরি সরি, রকিবুল হায়দার নামে হচ্ছে একটা ডাটাবেস তৈরি করেছি। জাস্ট ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, আমাকে এখানে রকিবুল হায়দার নামে একটা ডাটাবেস ক্রিয়েট করে দিয়েছে। এখন কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ছোট একটা কাজ করতে হবে। সরাসরি হচ্ছে আমরা আপনাদের পিসিতে চলে যাই এবং লাস্ট ক্লাসে হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ফাইল বা ফোল্ডার আমরা ডাউনলোড করতে বলছিলাম। সেটা হচ্ছে এটা ওয়ার্ডপ্রেস 6.5.4। এই ফোল্ডারটাকে হচ্ছে আনজিপ করে নিই। আনজিপ করার জন্য হচ্ছে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করি, ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আনজিপ হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে খুঁজে বের করতে হবে। নিচে চলে আসছে যত সম্ভব, এই যে ওয়ার্ডপ্রেস। এখন কাজ হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে জাস্ট কাট করব। কাট করে আমরা প্রোগ্রাম ফাইল, যেখানে হচ্ছে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, আমাদের ম্যাক্সিমাম সফটওয়্যার ইনস্টল হয়ে হচ্ছে লোকাল ডিস্ক সিতে। লোকাল ডিস্ক সিতে যাই, সিতে আসার পরে হচ্ছে জ্যাম্প নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। জ্যাম্প ফোল্ডারের ভেতরে চলে যাব। জ্যাম্প ফোল্ডারের ভেতরে আসার পরে হচ্ছে htdocs নামে একটা ফোল্ডার পাবো। যদি এখানে কেউ খুঁজে না পান তাহলে হচ্ছে একটু আইকনটা বড় করে নিন। htdocs, এই যে htdocs। htdocs এর ভেতরে এসে হচ্ছে জাস্ট এখন কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটাকে যেহেতু কাট করেছি এখানে এসে পেস্ট করে দিব। ওকে, ওয়ার্ডপ্রেসটা এখানে চলে আসছে। এখন ফাইনাল কাজ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। প্রথম কাজ করেছি যে আমরা ডাটাবেজে একটা ডাটাবেজ নেম ক্রিয়েট করেছি। এখন কাজ হচ্ছে আমাদের লোকাল হোস্টে গিয়ে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য লোকাল হোস্ট স্ল্যাশ
ওয়ার্ডপ্রেস লিখে এন্টার প্রেস করি, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করা না মাত্রই হচ্ছে আমাকে এখন এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলের একটা সেটআপ দেখাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা ছিল ওই ফোল্ডারটাকে কাট করে নিয়ে জ্যাম্পের সফটওয়্যারের ভেতরে হচ্ছে আমরা দিয়ে আসছি। এখন কথার কথা এক্সাম্পলের জন্য হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা একটু নাম চেঞ্জ করি, জাস্ট এক্সাম্পল বোঝার জন্য। আমরা ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের নামটা শুধু চেঞ্জ করছি, রকিবুল নাম দিয়েছি। আচ্ছা, এখন ঠিক সেম প্রসেসে আমি এই ফোল্ডারটা এটা ট্যাবটা কেটে দেই। কথার কথা আমি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে যাচ্ছি, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস লিখা আছে বা হচ্ছে আমরা টাইপ লিখে দিই, ওয়ার্ডপ্রেস লিখে লিখে এন্টার প্রেস করি। আমাকে কি ইনস্টলার কোনো কিছু দেখাচ্ছে? দেখাবে না। আমাকে এখন আর ওয়ার্ডপ্রেস ইনস্টলের কোনো ফাইলই দেখাবে না, জি জি। কারণ ওয়ার্ডপ্রেসটা যেখানে ইনস্টল করতে হবে, যে ফোল্ডারের থেকে ইনস্টল করতে হবে ওই ফোল্ডারের নামটাই লিখতে হবে। এখন কাজ করতে হবে কি, ফোল্ডারের নাম যেহেতু চেঞ্জ করেছি, একই। হুম। এখন রকিবুল লেখার না মাত্রই হচ্ছে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে আমাকে ইনস্টল করতে বলছে। দ্যাট মিনস আমার ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা যেই নামে থাকবে, যদি রিনেম করি তাহলে হচ্ছে ওই রিনেমের নামটাই হচ্ছে লিখতে হবে। লিখে না মাত্রই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলের ড্যাশবোর্ডটা চলে আসবে। আচ্ছা আসলো, আসলো, সমস্যা নাই। ইংলিশ স্ক্রোল করে নিচে আসি, কন্টিনিউর মধ্যে ক্লিক করে, কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে প্রসেস গুলো বলছে, ডেটাবেজ নেম, ডেটাবেজ ইউজার নেম, ডেটাবেজ পাসওয়ার্ড, ডেটাবেজ হোস্ট কে। ডেটাবেজের হোস্টটা হচ্ছে লোকাল হোস্ট, লোকাল হোস্টটা মানে হচ্ছে আমাদের পিসিটা। আপাতত যেহেতু আমাদের ডোমেইন হোস্টিং নাই, সেই কারণে হচ্ছে আমরা আমাদের পিসিটাকেই হচ্ছে একটা লোকাল সার্ভার তৈরি বানিয়ে কাজগুলো করব। সো লেটস গোর মধ্যে ক্লিক করে ডাটাবেজ নেম, আমরা অলরেডি হচ্ছে একটা ডাটাবেজ নেম তৈরি করে এসেছি, এটা হচ্ছে রকিবুল হায়দার। আচ্ছা। ইউজার নেম যেভাবে আছে সেভাবে থাকবে, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড ফাঁকা থাকবে, ডাটাবেজ হোস্ট হচ্ছে লোকাল হোস্ট মানে হচ্ছে আমাদের পিসি, এবং টেবিল প্রিফিক্স ডাব্লিউপি এর মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস। এটা সবসময় এভাবেই থাকবে। ইউজার নেম রুট না পাসওয়ার্ড রুট, আচ্ছা সাবমিটের মধ্যে ক্লিক করি আগে। হ্যাঁ, ইউজার নেম রুট, ঠিক আছে। রুট মানে হচ্ছে এখানকার ডিরেক্ট রোবট সিস্টেমটাকেই অনেকে মেনশন করে বলে, আমরা রোবটেই হিসাব করি। রান দ্য ইনস্টলেশনের মধ্যে ক্লিক করে, রান দ্য ইনস্টলেশনের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টলের ড্যাশবোর্ডে নিয়ে আসে। এখন আমাদের সাইট কি নামে তৈরি হবে, বা সাইটের একটা টাইটেল দিতে বলছে। কথার কথা আমরা আমাদের নামই দিচ্ছি। ইউজার নেম, যে নাম এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা লগ ইন করবো। আচ্ছা, ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলো আপনি আপনার মতো করে দেন। ইউজার নেমটা একটু লিখবেন কষ্ট করে। আমি রকিবুল হাসান দিতে পারতাম না? হায়দার দিতে পারি, সমস্যা নাই। ওকে। না, সে জায়গায় গ্যাপ নিবে কিনা? হ্যাঁ নিবে নিবে, ইউজার কন্টিনিউ। ইউজার নেমে আচ্ছা। হচ্ছে গ্যাপ স্পেস দিলে নিবেন।
না, টাইটেল টাইটেল। হ্যাঁ, স্পেস দিলেও সেটাও নিবে। এটা কি নিবে ভাই, ওকে। আর কি 12 নিবে? হ্যাঁ, নিবে। আচ্ছা, 1 মিনিট। এখানে পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম 12 ক্যারেক্টারের। ছোট পাসওয়ার্ড দিলে হচ্ছে তেমন একটা স্ট্রং হবে না, মিডিয়াম কোয়ালিটির হলেও হচ্ছে চলবে। তবে ওই পাসওয়ার্ডটা আমরা আগে যেভাবে ক্রিয়েট করে আসছি ঠিক একই রকম ভাবে, ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল, দেন আচ্ছা স্মল, দেখ। দেন নাম্বার। আচ্ছা হাইড করে দেন। পাসওয়ার্ড লিখলাম, পাসওয়ার্ডের পরে হচ্ছে পাসওয়ার্ডটা মিডিয়াম ক্যাটাগরিতে করছে, সমস্যা নেই, সমস্যা হবে না। দেন একটা ইমেল দিবেন, যদি আমাদের সাইটে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইমেল দিয়ে ব্যাকআপ করতে পারি। সবশেষে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আমাদের সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং দিস সাইট। এখানে মূল বিষয়, আমরা সার্চ ইঞ্জিনে এখানে এসে কি আমাদের সবকিছু এনেবল বা টিক চিহ্ন দিয়ে রাখবো নাকি হচ্ছে ডিসকারেজ করে দিব? লার্নিং এর জন্য ডিসকারেজ করাটা ঠিক না, তাহলে বুঝতে একটু আমরা স্টাডি করতে পারবো কিনা। আচ্ছা, এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি সবসময় এখানে অফ রাখি। যেহেতু একটা ওয়েব ডিজাইনিং রিলেটেড হচ্ছে কাজ করছি, সেক্ষেত্রে হচ্ছে এখানে সবকিছু একই থিমের উপর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাজ করে, এবং এক একজনের ক্রিয়েটিভিটি বা এক একজনের আইডিয়া সবসময় ইউনিক থাকে। তো যার কারণে হচ্ছে সেম থিমে অন্যজন কি কাজ করে এটা যেন দেখা না যায়। আর ম্যালওয়্যার ভাইরাস জনিত অনেক কিছুই হচ্ছে অনেক ভাবেই আমাদের কাছে আসে, যার কারণে হচ্ছে কমপ্লিটলি এগুলো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা অফ রাখি। আচ্ছা, মানে টিক কোনো প্রকার কোনো টিক মার্ক আমরা দেই না। সরাসরি চলে যাব হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরেই হচ্ছে নেক্সট আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এটা আপনার ব্রাউজারে সেভ করে রাখি, এবং লগ ইনের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ইউজার নেম এবং হচ্ছে ইউজার আইডি দেখাচ্ছে। রিমেম্বার মি দেই, এটা অলওয়েজ হচ্ছে লগ ইন করাতে থাকবে বা হচ্ছে লগ ইন অবস্থাতেই দেখাবে। লগ ইনের মধ্যে যদি যাই, এখন সরাসরি হচ্ছে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ভেতরে নিয়ে যাবে। আমরা ওয়ার্ডপ্রেসে চলে আসছি, আমাদের ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন ডান। তো ওয়ার্ডপ্রেসে থিম দিবে। আমি আমাদের নামের জাস্ট মাউস কার্সরটা নামের উপরে রাখি, এখানে ভিজিট ওয়েবসাইট বলছে, ভিজিট সাইট বলছে। এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি। ডিফল্ট ভাবে হচ্ছে আমাকে এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে। আমি চাইলে হচ্ছে এই ওয়েবসাইটটাকে নিয়ে যে কোনো সময় আমার মন মতো হচ্ছে কাজ করতে পারি। শুধু এই সাইটটা না, আরো অনেক সাইট আছে, সবগুলো সাইট ধরে হচ্ছে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এই ড্যাশবোর্ডের মধ্যে হোম, হোম আপডেটস, যদি কোনো থিমের ভেতরে কোনো আপডেটস থাকে তাহলে হচ্ছে আপডেটস এর সবকিছু এখানে দেখাবে। যেহেতু এখানে কোনো আপডেট নাই তাহলে হচ্ছে আপডেট দেখাচ্ছে না। 5.5 লেটেস্ট ভার্সন চলতেছে, ওয়ার্ডপ্রেসের আবার নতুন কোনো ভার্সন আসলে সেটা জাস্ট হচ্ছে এখানে আপডেটের মধ্যে বলবে। পোস্ট, প্রত্যেকটা ছবি বা হচ্ছে প্রত্যেকটা সেকশনে কোনো যদি লেখা বা কমেন্টস এর কোনো অপশন থাকে, সেখানে সবগুলো পোস্ট আমি এখান থেকে দেখতেও পারি এবং এখান থেকে রিপ্লাইও দিতে পারবো। মিডিয়াতে হচ্ছে বিশেষ করে আমাদের ছবিগুলো আপলোড থাকে, যেমন হচ্ছে এখানে একটা মিডিয়া ছবি দেওয়া আছে। আচ্ছা, আমাদের নিজেদের যেই লাইব্রেরির মধ্যে যদি, মিডিয়ার লাইব্রেরির মধ্যে যদি যাই, নিজেরা যে ওয়েবসাইট তৈরি করব সেটার ছবিগুলো হচ্ছে এখানে দেখাবে। আর ডিফল্ট যে থিম গুলো আছে সেগুলো হচ্ছে এখানে কোনো ছবির স্টোরেজ দেখাবে না। পেজেস, পেজেসটা হচ্ছে এই যে স্যাম্পল, স্যাম্পল পেজ। এখানে যদি ক্লিক করি ভেতরে হচ্ছে নিয়ে যাবে। স্যাম্পল পেজের ভিতরে কি কি জিনিস আছে সবকিছু হচ্ছে আমাকে দেখাচ্ছে। এবং টিমের ভিতরে যাই, হিস্ট্রির ভিতরে যাই, ক্যারিয়ারের ভিতরে যাই বা প্রাইভেসি পলিসির ভিতরে যাই,
যে লিঙ্ক গুলো দেখাচ্ছে লিঙ্ক গুলোর মধ্যে ক্লিক করে যদি যাই তাহলে হচ্ছে এগুলোর ভেতরে যত জায়গাতেই যাবো সবগুলো আলাদা আলাদা পেজ হিসেবে কাউন্ট হচ্ছে, এবং পেজের ভেতরে কি কি লিখে আছে কি কি ছবি দেওয়া আছে সেগুলো আমি পেজেস থেকে দেখতে পারবো। পেজেস কমেন্টস, যেমন এখানে পোস্ট যেমন দেখেছি, পোস্টে যদি কেউ কমেন্ট করে তাহলে হচ্ছে কমেন্টের রিপ্লাই এখানে আসে। এখন মূল কাজ হচ্ছে আমরা থিমে চলে যাব, অ্যাপিয়ারেন্সে এসে থিমসে যাব। থিমসে আসার পরে হচ্ছে আমাকে তিনটা থিম দেখাচ্ছে। আমার ডিফল্ট থিম হচ্ছে এটা, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে হচ্ছে তারা আমাকে এটা দিয়েছে। আমি কথার কথা আমি এটা চাচ্ছি না, আমি এটাকে হচ্ছে অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। ফুল পেজ, আমাদের নামের মধ্যে ক্লিক করি, দেখেন আমাদের এই থিমটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, যেহেতু অনেক কিছু আমরা ফ্রিতে পাবো বলছি, তাহলে ফ্রিতে পাওয়ার জন্য হচ্ছে অ্যাড নিউ থিমের মধ্যে ক্লিক করি। পপুলার যে থিম গুলো আছে বা হচ্ছে সবচেয়ে অ্যাভেলেবেল ফ্রি, একদম ফ্রি যে থিম গুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে। এখন আমরা আমাদের জন্য যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ফিচার ফিল্টার্স এর মধ্যে ক্লিক করে কেমন ধরনের কোন কোয়ালিটির ওয়েবসাইট চাচ্ছি সবগুলো এখানে দেওয়া আছে। ফিচার্স, ফিচার্স এবং লেআউট এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি, এবং এগুলোর ভেতরে ওয়েবসাইটের ভেতরে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির প্লাগ ইন টুল ব্যবহার করা হয়েছে। আমরা পোর্টফোলিও মানে নিজেদের জন্য ব্যক্তিগত একটা ওয়েবসাইট চাচ্ছি, পোর্টফোলিওর মধ্যে ক্লিক করি, অ্যাপ্লাই ফিল্টার্স এর মধ্যে ক্লিক করি, আমাকে পোর্টফোলিও ওয়েবসাইট গুলো দেখাবে, এবং এখানে সব ফ্রিও দেখাবে প্রিমিয়ামও দেখাবে। প্রত্যেকটা ওয়েবসাইট, এখন এখানে এই যে এফএসসি ফ্যাশন স্টোর, আমি পোর্টফোলিও ওয়েবসাইট চাইছি কিন্তু এখানে ই কমার্স সাইটের ওয়েবসাইট দেখাচ্ছে। ই কমার্স সাইটের এই ওয়েবসাইটটাকেও হচ্ছে আমি পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে দাঁড় করাতে পারি, যার কারণে হচ্ছে এটাও আমাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা, কথার কথা আমার এই থিমটা ভালো লাগছে, এটাকে হচ্ছে ইনস্টলের মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে এটা আমার অ্যাপিয়ারেন্সে থিমের ভিতরে গিয়ে স্টোর হয়ে যাবে। এই একটা থিম ইনস্টল করলাম, এখানে যত থিম আছে সবগুলো থিম আমি ইনস্টল করে আবার ডিলিটও করে দিতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। যতবার খুশি ততবার আমি ইনস্টলও করতে পারবো, ডিলিটও করতে পারবো। একটা করলাম। আচ্ছা, আমরা আবার থিমস এর মধ্যে ক্লিক করি, দুইটা থিম হচ্ছে আমরা ইনস্টল করছি। এখন দুইটা থিমের যে কোনো একটা থিম ধরে হচ্ছে আমরা কাজ করবো। ওকে, এগুলার সাথে অনেক অনেক সময় দেখবেন যে হচ্ছে যদি প্র্যাকটিস করেন বা কাজ করেন, অনেক সময় দেখবেন যে একটা থিম ওখান থেকে হচ্ছে ইনস্টল করে আনছি কিন্তু ওটার সাথে হচ্ছে আর একটা থিম আমাকে বোনাস দিচ্ছে। ওই থিম রিলেটেডই হচ্ছে তাদের লো লো ভার্সন বা হচ্ছে সেম ক্যাটাগরির আর একটা থিমও তারা এখানে একসাথে দিয়ে দেয়। এই দুইটা থিমের সাথে কোনো ফ্রি থিম নাই, তাহলে হচ্ছে আমরা এটাকেই হচ্ছে অ্যাক্টিভ করি, এটাকে অ্যাক্টিভ করে কাজ করবো। আচ্ছা, এই যে দেখেন আপগ্রেড টু প্রো ভার্সন টু আনলক অ্যাডভান্স ব্লক এন্ড প্যাটার্নস, এখানে কিছু অ্যাডভান্স ফিচার তারা অ্যাপ্লাই করেছিল বা অ্যাডভান্স কিছু টুলস ব্যবহার করেছিল, সেগুলোকে হচ্ছে আমাকে আপডেট করতে বলছে। যেহেতু আমাদের এখন প্র্যাকটিস বা হচ্ছে নর্মালি দেখার জন্য ক্লাসটা করা,
দেখার জন্য না, প্র্যাকটিসের জন্যই হচ্ছে আমরা এটা ইনস্টল করেছি। সে কারণে হচ্ছে আমাদের এই মুহূর্তে প্রিমিয়াম কোনো কিছু দরকার নাই। আচ্ছা, থিমটা ইনস্টল হয়ে গেছে, একটু চেক দিই। থিমটা চলে আসছে। এখন থিমের উপরে হচ্ছে আমার এখানে স্যাম্পল পেজ দেখাচ্ছে, আমাদের নাম দেখাচ্ছে, মানে সাইটের টাইটেল দেখাচ্ছে, এবং গেটিংটা আছে, এখানে একটা বাটন দেখাচ্ছে। আমরা দেখি আমাদের মতো করে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে একটু চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য হচ্ছে আমি এডিট সাইটের মধ্যে ক্লিক করতে পারি, অথবা হচ্ছে ডিরেক্ট আমরা আমাদের সাইটের পোস্টের মধ্যে এসে এখানে কি কি পোস্ট দেওয়া আছে সেগুলোকে রিমুভ করে, প্রথম কাজ হচ্ছে সেগুলোকে রিমুভ করে নিজেদের মতো হচ্ছে সবকিছু রেডি করা। পেজেস কি কি আছে, পেজেস গুলো দেখতে হবে। প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ আছে, এবং প্রাইভেসি পলিসি পেজ সবগুলোতে হচ্ছে ডিফল্ট ভাবে থাকবে। পেজেস আমি চাইলে এখানে মেনু বারের মতো করে হচ্ছে তৈরি করতে পারি। একটা মেনু বারের মতো করে হচ্ছে একটা লাইভ ওয়েবসাইট যেভাবে হয় সেই রকম হচ্ছে একটা তৈরি করি। আপাতত এগুলোকে বাল্ক অ্যাকশনে গিয়ে মুভ টু ট্র্যাশের মধ্যে দিয়ে ডিলিট করে দিচ্ছি। ওকে, এটা আমাদের এই মুহূর্তে দরকার নাই। আমাদের মিডিয়া ফাইলে আপাতত কিছু নাই, পোস্টের ভিতরে যা আছে পোস্টের সবগুলো ডিলিট। কমেন্ট সেকশনেও কিছু নাই। আচ্ছা, পেজেস এর মধ্যে আসি, আমাদের ওয়েবসাইটে আসি, একটা রিলোড দেই। এখান থেকে হচ্ছে স্যাম্পল পেজটা এখন চলে গেছে। আসেন, আমরা একটা, আমাদের যদি পার্সোনাল বা পোর্টফোলিও ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কেমন হতে পারে, কেমন থাকতে পারে, সেই জিনিসটাই হচ্ছে আমরা তৈরি করবো। অ্যাড নিউ পেজ, নেক্সটে আসি। অনেক কিছুই দেখাবে, এটাকে ক্রস করে কেটে দিছি। আমাদের প্রথমে একটা হোম পেজ থাকতে পারে। পাবলিশের মধ্যে ক্লিক করি, আবার পাবলিশের মধ্যে ক্লিক করি, আমাদের হোম পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। আবার প্রথম হোম, তারপরে হচ্ছে আমার আরেকটা পেজ নেব। আরেকটা পেজ কি নিতে পারি, যে অ্যাবাউট মি। আমি একজন ফ্রিল্যান্সার, আমার সম্পর্কে হচ্ছে বিস্তারিত বিবরণ আমার অ্যাবাউট মি পেজে থাকবে। চুজ প্যাটার্ন, কিভাবে হচ্ছে আমি অ্যাবাউট মি বা হচ্ছে সেকেন্ড পেজটা দেখাতে চাচ্ছি, এটাও এই ওয়েবসাইটের ডিফল্ট প্যাটার্ন। পোর্টফোলিও পেজ, ফ্রন্ট পেজ, হোম পেজ। কথার কথা হচ্ছে আমি পোর্টফোলিও হোম পেজ, হোম পেজ 3 যেভাবে আছে এভাবে হচ্ছে আমি তৈরি করতে চাচ্ছি। ওকে, টাইটেল, দুইটা পেজ ক্রিয়েট করেছি, দুইটা পেজ কিভাবে দেখাচ্ছে আমরা এটা একটু দেখে আসি। অ্যাবাউট মি এবং হোম পেজ। হোমের মধ্যে যদি ক্লিক করি, হোমের ভিতরে আমাকে ফাঁকা দেখাচ্ছে। একটু ব্যাকে আসি, অ্যাবাউট মিতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে অ্যাবাউট মিটা আমাকে আবার ওখানে সেকশন যেভাবে ক্রিয়েট করেছি ঠিক একই রকম ভাবে হচ্ছে অ্যাবাউট মিটা দেখাচ্ছে। ঠিক আছে, আমরা মাল্টিপল কিছু পেজ নিব। অ্যাবাউট মি, অ্যাড নিউতে আসি। অ্যাড নিউতে আসার পরে হচ্ছে আমি এই থিমের ডিফল্ট যেই জিনিসটা আছে সেটা নিয়ে হচ্ছে কাজ করতে হবে।
ফ্রন্ট পেজ, হোম পেজ, সার্ভিস পেজ, কন্টাক্ট পেজ, পোর্টফোলিও পেজ। আচ্ছা, পোর্টফোলিও পেজটাকেই হচ্ছে নিচ্ছি। পোর্টফোলিও পেজের মধ্যে হচ্ছে আমি মাই সার্ভিস, মাই সার্ভিসেস দিলাম। আপাতত এই তিনটা পেজ নিয়ে হচ্ছে আমরা দেখছি। ইউজুয়ালি হচ্ছে যখন কোনো ওয়েবসাইটে যাই, তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটের নামগুলো কিভাবে থাকে, প্রথমে হোম থাকবে, তারপরে হচ্ছে হয়তো মাই সার্ভিস থাকবে, তাহলে হচ্ছে তারপরে হয়তো অ্যাবাউট মি থাকবে। কিন্তু এখানে সবকিছু হচ্ছে এলোমেলো ভাবে আমাকে দেখাচ্ছে। এলোমেলো ভাবে যদি দেখায় তাহলে হচ্ছে এগুলোকে একটা কমান্ড করে দিতে হবে। উইকিডিটা, উইকিডিটা আসি। অর্ডার হচ্ছে হোমটা আমার 1 নম্বরে থাকে। ওকে, দেন হচ্ছে অ্যাবাউট মিটা হচ্ছে আমি 2 নম্বরে দেখাতে চাচ্ছি, এবং মাই সার্ভিসেসটাকে হচ্ছে 3 নম্বরে দেখাতে চাচ্ছি। আপডেটের মধ্যে ক্লিক করি, এখন একটা রিলোড দিই। তাহলে আমার কমান্ড অনুযায়ী হচ্ছে হোমটা 1 নম্বরে দেখাচ্ছে, অ্যাবাউট মিটা 2 নম্বরে দেখাচ্ছে, এবং মাই সার্ভিসেসটা 3 নম্বরে দেখাচ্ছে। এখন কথার কথা, আমি মাই সার্ভিসেস অথবা হচ্ছে অ্যাবাউট মি সেকশনটা নিয়ে হচ্ছে আমি কাজ করতে চাচ্ছি, শোকেস করতে বলছে, আমার সার্ভিস গুলোকে শোকেস করব। এখন আমি কি রিলেটেড কাজ করব? ওয়েব ডিজাইন। আচ্ছা, ওয়েব ডিজাইন হলে ওয়েব ডিজাইন, এখানে সবগুলো ওয়েব ডিজাইন বলছে। মাই সার্ভিসেস পেজটাকে নিয়ে হচ্ছে আমার কাজ করতে হবে। তাহলে মাই সার্ভিসেস এর মধ্যে আসলাম, এডিট সাইটের মধ্যে ক্লিক করি। এটা সাইট না, আমরা আগে পেজ নিয়ে কাজ করবো। এডিট পেজের মধ্যে যাবো, মানে মাই সার্ভিসেস যে পেজটা আছে সেই পেজটা নিয়ে আমরা এখন কাজ করবো। রিসেন্ট শোকেস। এখন রিসেন্ট শোকেসে হচ্ছে আমি কি নিয়ে কাজ করব? আমার শোকেসের যে আমি রিসেন্ট যে কাজগুলো করেছি সেই কাজগুলোর হচ্ছে একটা রিভিউ বা হচ্ছে ডকুমেন্ট ফাইল দিতে হবে। ডকুমেন্ট ফাইল দেওয়ার জন্য হচ্ছে এখানে যেহেতু ডিরেক্ট টেমপ্লেট দেওয়া আছে, সেই ক্ষেত্রে হচ্ছে ছোট ছোট জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করতে হবে। ছোট জিনিস কি, মনে করেন এখানে একটা হেডলাইন দেওয়া আছে, এটা H3 এর মধ্যে আছে। কিভাবে বুঝলেন? জাস্ট H3 থেকে বোঝার জন্য হচ্ছে H5 এর মধ্যে ক্লিক করেন। জাস্ট লেখার ফন্ট সাইজ এবং ফন্ট ফ্যামিলি সব চেঞ্জ হয়ে যাবে। H1 এ দিলে আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা H3 তে রাখি। ওয়েব ডিজাইনিং এর জায়গায় হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং। পরে যে লেখাটা দেওয়া আছে এটা ছোট একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। এটা ডিফল্ট ভাবে এই থিমের জন্য হচ্ছে ডিফল্ট ভাবে দেওয়া আছে। এখন এই প্যারাগ্রাফটা কি লিখতে পারে? ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করি বা ডিজিটাল মার্কেটিং কি জিনিস সেটা সম্পর্কে হচ্ছে আমি বিস্তারিত অনেক কিছু লিখেছি। এবং যদি কেউ ভিউ মোর এর মধ্যে যদি ক্লিক করে তাহলে হচ্ছে আরো অনেক কিছু দেখাবে। আগে হচ্ছে আমাকে এই টেক্সটটা লিখতে হবে। কারণ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ছোট একটা কোড নিয়ে আসি। কথার কথা, আমার ডিজিটাল মার্কেটিং এর কোড এবং আমার সার্ভিসের মধ্যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কি কাজ করি সব কিছু হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, লেখাটা তো লিখলাম। লেখাটার যদি অ্যালাইনমেন্ট যদি আমরা একটু খেয়াল করি, একদম সবকিছু হচ্ছে সেন্টারের মধ্যে দেওয়া আছে। এটা ডিফল্ট এই মানে থিমের জন্য হচ্ছে এটা এরকম ভাবেই দেওয়া।
এখন কথার কথা না, আমি চাচ্ছি যে হচ্ছে এটা অ্যালাইনমেন্ট রাইট থেকে শুরু হবে, প্রত্যেকটা লেখা ডান সাইড থেকে চলে আসে। আমি চাচ্ছি যে না, রাইট সাইড থেকে হোক, তাহলে প্রত্যেকটা লেখা আমার ডাইন পাশের অ্যালাইনমেন্ট ধরে এভাবে চলে আসবে। এটাকে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো। সেন্টার করার পরে এখন অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমি চাচ্ছি এই লেখাটা বা হচ্ছে এই ছবিটা আমার লেখার নিচে হচ্ছে ছবিটা থাকবে। আমার লেখার নিচে ছবিটাকে সিলেক্ট করলাম, মুভ ডাউনের মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে আমার ছবিটা, স্ক্রল করে উপরে যাই, আমার ছবিটা নিচে নেমে গেছে, ডিজিটাল মার্কেটিং, আমার কোডটা হচ্ছে উপরে চলে আসছে। ছবি চেঞ্জ করব। এখন কথার কথা, আমি এই ছবিটা রাখতে চাচ্ছি। ছবির মধ্যে ক্লিক করি, ছবির মধ্যে ক্লিক করার পর হচ্ছে ছবির একটা রেশিও আছে, রেশিও অপশন, HTML সাইটের দরকার নাই। ব্যাক করবো না, এটা 300 বা 200 সাইজের একটা ছবি। কথার কথা, আমি এখান থেকে একটা ছবি ডাউনলোড করে নিই। কথার কথা, এই ছবিটাই ডাউনলোড করব। সময় নিতেছে। ওই ছবি এটা HTML ফরম্যাটে, অনেক বড়, এটার দরকার নেই। জেপিজি সাইজের ছবি নেব, ওইটা HTML এর একটা কোড ডাউনলোড হচ্ছিল। আচ্ছা, ছবির মধ্যে ক্লিক করি, গ্যালারিতে যাই, ইমেজের মধ্যে ক্লিক করি, ডিফল্ট ভাবে দেওয়া আছে। ফাইলের মধ্যে ক্লিক করি, ফাইল নেম দিতে বলতেছে। এখন কাজ হচ্ছে আমরা আমাদের গ্যালারিতে, মিডিয়াতে একটা ছবি আপলোড করব। ছবি আপলোড করার জন্য হচ্ছে অ্যাড নিউ মিডিয়া ফাইলে যাই, সিলেক্ট ফাইলে যাই। তো আমরা ডাউনলোডের মধ্যে যে ছবিটা ডাউনলোড করেছি সেটাকে হচ্ছে open করব। আমার গ্যালারিতে হচ্ছে ছবি চলে আসছে। এডিটে আসি, আবার ছবিতে ডিলিট সেট করি, রিপ্লেস, আপলোড, এই ছবি ওপেন করি, আমার ছবিটা চলে আসছে। ছবি বসলো। ছবি বসার পরে হচ্ছে আমি যদি ফাঁকা অংশের মধ্যে একটু ক্লিক করি, দেখবেন যে হচ্ছে এই বক্সের শেষে আরো একটা বক্স বা আরো একটা গ্রুপ দেওয়া আছে, এই যে এখানে।
এবং প্রত্যেকটা বক্সে ডিফল্ট ভাবে আলাদা আলাদা ভাবে করে হচ্ছে আমাকে লিখতে হবে। আচ্ছা, এখানে আরো কিছু লিখি। এখন এখানে হচ্ছে আমি লিড জেনারেশনের সার্ভিস নিয়ে হচ্ছে কাজ করি। তাহলে হচ্ছে এখান থেকে লিড জেনারেশন রিলেটেড একটা কোড নিয়ে আসি। এখানে সামান্য একটা চেঞ্জেস আছে, যে এখানে বোল্ড করে দেওয়া আছে। ঠিক আছে, এটাকে হচ্ছে আমি বি এর মধ্যে ক্লিক করি, এটা পুরোটাই হচ্ছে বোল্ড চেঞ্জ হবে। এই যে পুরোটা লেখা চেঞ্জ হয়ে গেছে। এখন কোনো কিছু হচ্ছে যদি আমি মেনশন করে বোঝাতে চাই, বা কোন একটা লেখা হচ্ছে আমি বোল্ড করে দেখাতে চাই, সিম্বল গুলো ইজি। জাস্ট যতটুকু অংশ হচ্ছে আমরা বোল্ড করতে চাচ্ছি, ততটুকু অংশ হচ্ছে পুরোটা সিলেক্ট করেন, বোল্ডের মধ্যে ক্লিক করেন, সেটা বোল্ড হয়ে গেছে। ইটালিক করতে চান, কার্ভ করতে চান, তাহলে হচ্ছে ইটালিকের মধ্যে ক্লিক করেন। আচ্ছা, এখন ওয়েব ফ্রম কলের লিড, জাস্ট আমি কথার কথা ফেসবুক। ফেসবুক কেউ যদি হচ্ছে আমাকে ফেসবুকে লিড জেনারেশন রিলেটেড আমার কাজগুলো বা হচ্ছে রিভিউ রেটিং গুলো ফেসবুক রিলেটেড হচ্ছে আমাকে দেখতে চায়, আমি ফেসবুক জাস্ট ফেসবুকে মেনশন করেছি। ফেসবুক লেখাটাকে হচ্ছে সিলেক্ট করেন, এখানে চেইন বা লিংকের মধ্যে ক্লিক করেন, দেন হচ্ছে আমরা ফেসবুকের মধ্যে পুরোটা সিলেক্ট করি, লিংকের মধ্যে ক্লিক করে এখানে তো স্লো কাজ করতে হবে, লিংকের মধ্যে ক্লিক করি, দেন আমাকে ইউআরএলটা দিতে হবে। এখন ইউআরএল কি www ডট ফেসবুকের জায়গায় বা একটু এক্সাম্পলের জন্য হচ্ছে এই লিঙ্কটা ব্যবহার করি। একটা দিস লিঙ্ক আমার ফেসবুকের মতো হচ্ছে একটা লিঙ্ক বসে গেছে। তো লেখাটা এই বক্সটা যেখানে আছে সেখানে থাকবে। যদি চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে এই বক্সটাকে অ্যারো মুভের মধ্যে ক্লিক যদি করি, তাহলে হচ্ছে বক্সটা মুভ হওয়া শুরু করবে, এবং এটা কোথায় দিতে চাচ্ছি সেটা হচ্ছে সেই অনুযায়ী বসে যাবে। এখানে আরো কিছু ফাংশন দেখাচ্ছে, ল্যাঙ্গুয়েজ বা সাবস্ক্রিপ্ট এগুলোর এই মুহূর্তে হচ্ছে আপনাদের কোডিং লাইনের কোনো কিছু প্রয়োজন নাই, ডিফল্ট ভাবে যে জিনিসটা আছে সেই জিনিসটাই থাকবে। পুরোটাকে একটা বক্স বা হচ্ছে গ্রুপের ভিতরে নিতে হলে হচ্ছে এই সিলেক্ট গ্রুপের মধ্যে ক্লিক করেন। আচ্ছা, এটা আমাকে আলাদা একটা স্পেস বা হচ্ছে গ্রুপ ক্রিয়েট করতে বলছে। অলরেডি একটা গ্রুপে আছে, আমি একটা গ্রুপ ক্রিয়েট করতে বলছে। এখানের মধ্যে ক্লিক করে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে হচ্ছে আমি চাইলে এক্সট্রা আরো কিছু অ্যাড করতে পারি। কারণ এক্সট্রা আর কি অ্যাড করতে চাচ্ছি, হয়তো প্যারাগ্রাফ অ্যাড করতে চাচ্ছি বা যে কোনো একটা লেখা অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, লিখেই অ্যাড করো, তাহলে হচ্ছে সেটাকে হেডিং দিচ্ছি। কি হেডিং দিব? এটাকে হচ্ছে আবার S3 এর মধ্যে দিয়ে দিই, এবং এটা অ্যালাইনমেন্ট হচ্ছে আমার সেট আপ থাকবে। এখন লিড জেনারেশন যেহেতু লিখছি, লিড জেনারেশনের মধ্যে আরো একটা কাজ করতে পারি কি আমরা, লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে হচ্ছে কাজ। দুইটা টেক্সটির S3 তে আছে, কিন্তু এটা ডিফল্ট ভাবে এটা প্রপার্টিজ কমায় দেওয়া আছে।
দেখাই H1 সিলেক্ট। এই যে দেখেন হেডিং 1 হচ্ছে অনেক বড় H3, যদি না হয় H5 এ দিই, গোল করে দেই। থ্রিতে থাকুক। লিড জেনারেশন হেডলাইন দিলাম লিঙ্কডইন লিড জেনারেশন। লিঙ্কডইন লিড জেনারেশনের পরে হচ্ছে আমি আরো কিছু লিখতে চাচ্ছি, তাহলে হচ্ছে আমাকে এখানে sorry, এখানে প্রত্যেকটা অংশে আলাদা আলাদা ভাগ দেওয়া আছে, ঠিক আছে? এটা যেমন একটা বক্সের ভেতরে আছে, ঠিক নিচে আরো একটা বক্স দেওয়া আছে ভিউ মোরের এখানে। আমরা এখন প্যারাগ্রাফ লিখবো। প্যারাগ্রাফ লেখার জন্য হচ্ছে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পর হচ্ছে আমাকে এখানে টাইপ করতে বলছে। এখন লিঙ্কডইন লিড জেনারেশন সম্পর্কে আমি আবার যে কোনো একটা কোড লিখতে পারি। জাস্ট এখানে লিঙ্কডইন লিড জেনারেশন এতটুকু পর্যন্ত হলেই হবে আমার বাসায়। অ্যালাইনমেন্ট এটা হচ্ছে সেন্টার করে দিব। আমার লিঙ্কডইন লিড জেনারেশন সম্পর্কে হচ্ছে আরেকটা কোড বসে গেছে। এই রিলেটেড যদি কোনো ইমেজ দিতে চাই তাহলে হচ্ছে আমাকে এখানে এসে আবার এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পরে হচ্ছে এখানে বক্সটা দেখাবে। বক্সের মধ্যে এসে হচ্ছে আমরা একটা ইমেজ অ্যাড করতে পারি। লিঙ্কডইন লিড জেনারেশন যেহেতু লিখছি, সেই রিলেটেড হচ্ছে একটা ইমেজও নিয়ে আসি। ইমেজ পিএনজি ফাইল। ইমেজের মধ্যে ক্লিক করি, আপলোডের মধ্যে ক্লিক করি, ডিরেক্ট এখন আমাদের ব্রাউজার থেকে হচ্ছে আপলোড করতে বলতেছে। ওপেনের মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে ছবিটা আমার এখানে আপলোড হয়ে গেছে। আচ্ছা, এখানে এই যে দুটো ফটো দেখাইতেছে, এগুলো হচ্ছে আমি ইমেজটাকে টেনে ইচ্ছে বা টানাটানি করে হচ্ছে বড় করতে পারি, বড় ছোট করতে পারি। মেজারমেন্ট দুইটা কোড বসে গেছে। এটাকে আপডেটের মধ্যে ক্লিক করি, আমার পেজ আপডেট হয়ে গেছে। এবং আমরা একটু ওয়ার্ডপ্রেসে যাই, এখান থেকে হচ্ছে আমাদের সাইটে যাই। সাইটে আসার পরেও যদি কেউ আমাদের অ্যাবাউট নিতে আসে, অ্যাবাউট নিতে আসতে হচ্ছে অ্যাবাউট নিটা এখানে ডিরেক্টলি দেখতে পারবে। যে চেঞ্জ গুলো করছি সেই চেঞ্জ অ্যাবাউট নিতে না, তো মাই সার্ভিসেস। ডিজিটাল মার্কেটিং এ আমি কি বলেছি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পুরোটা দেখাচ্ছে। লিড জেনারেশন সম্পর্কে কি বলেছি সেটা দেখাচ্ছে, এবং লিঙ্কডইন লিড জেনারেশন সম্পর্কে কি বলছি সেই জিনিসটা হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। তবে এখানে ফন্টের ক্ষেত্রে
হেডিং এর ক্ষেত্রে হচ্ছে একটু কাটাছেঁড়া হয়ে গেছে। কাটাছেঁড়া হয়ে গেছে বলতে এখানে ডিফল্ট তাদের একটা হেডিং বা হেডলাইন দেওয়া ছিল, এবং আমরা ডিফল্ট H3 যখন নিয়েছি তখন আমাদের এই হেডলাইনের ইয়েটা হচ্ছে বড় হয়ে গেছে। এটা যেহেতু একটা প্রিমিয়াম সাইট, সেই ক্ষেত্রে হচ্ছে এটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা, এখন সরাসরি হচ্ছে আমরা আরো একটা কাজ করতে পারি কি, এডিট সাইট। এডিট সাইটের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোন জায়গায় কিভাবে কোন জিনিস বসবে সেটা হচ্ছে নির্ধারণ করতে পারি। সেটা কি, যেমন আমি চাচ্ছি যে এই গেট ইন টাচটা আমি রাখতে চাচ্ছি না। গেট ইন টাচ এটা জাস্ট এডিটের মধ্যে ক্লিক করি, গেট ইন টাচের মধ্যে ক্লিক করি, থ্রি ডটস এর মধ্যে ক্লিক করি, এখানে ডিলেটের একটা অপশন আছে, দেখেন। আমি ডিলেটের মধ্যে ক্লিক করি, চলে গেছে। এখানে আরেকটা ট্যাগ বক্স বা বাটন রয়ে গেছে, এটাকেও হচ্ছে আমি রাখতে চাচ্ছি। ডিলেটের মধ্যে ক্লিক করি, ওই অংশটুকু কমপ্লিটলি আমার চলে গেছে। আমার হেডারের মধ্যে গেট ইন টাচ এটা আর থাকবে না। দেন আমি চাচ্ছি যে এই মেনু বারটা, এটা এখন সেন্টারে আছে, এটাকে চাচ্ছি যে যদি পারা যায় তাহলে হচ্ছে এটাকে আমি একটু রাইটে নিব, না হয় হচ্ছে লেফটে নিব, দেখি কিছু করা যায় কিনা। চেঞ্জ আইটেম জাস্টিফিকেশন ক্লিক করি, জাস্টিফাই সেন্টার, এটা অলরেডি সেন্টারেই আছে। রাইটের মধ্যে যদি ক্লিক করি কোনো পাশেই হচ্ছে যাচ্ছে না। আমি মুভের মধ্যে ক্লিক করি, এখন যাচ্ছে। আচ্ছা, জাস্টিফাই সেন্টার, প্রত্যেকটা লিখার কথা হচ্ছে জাস্টিফাই সেন্টার। এডিটের মধ্যে ক্লিক করে এডিট পেজ লিস্ট দরকার নাই, এখন যেভাবে আছে সেভাবে রাখতে চাচ্ছি। সেভের মধ্যে ক্লিক করি, সেভ। আমরা আমাদের আবার মিডিয়া লাইব্রেরি এখান থেকে হচ্ছে এডিট সাইটটাকে নতুন ট্যাবে ওপেন করি। আমার গেট ইন টাচটা এখনো রয়ে গেছে এবং এই জিনিসটা তো হচ্ছে চেঞ্জ হয় নাই। এটার মধ্যে আসি, সেভ। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে আসি, আসছে। আসার পরে সর্বশেষ নিচে ঝামেলা পাকায় রাখছে কিসে সেটা একটু দেখি। গেট ইন টাচ থাকবে, প্রিমিয়ামটা ইম্পোর্ট করা হবে তখন গেট ইন টাচটা সরে যাবে। ঠিক আছে, সেভ করে এবার একটু দেখি। গেট ইন টাচ থাকবে। আচ্ছা, এর ভেতরে আর কি কি জিনিস নিয়ে, সাইট নিয়ে হচ্ছে কাজ করতে পারি, শুধু হেডার সেকশনটাই দেখাইছে, ওটার মধ্যে কিছু নাই। টেমপ্লেটের পার্ট, আদার্স পার্টে হচ্ছে কিছু দেখাচ্ছে না। আমরা হেডার পার্ট নিয়ে কাজ করছি, কিন্তু হেডার পার্টের মূল যে সমস্যা, এই যে লক করে দেওয়া আছে, মানে তারা ডিফল্ট ভাবে যে জিনিসটা দিচ্ছে ওটা এইভাবেই থাকবে।
তবে আমরা ডোমেন হোস্টিং নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে এই জিনিসটাকে এখান থেকে রিমুভ করে সুন্দর করে কাজ করতে পারি। মাই সার্ভিসেসে আসি একটু। আসার পরে হচ্ছে এটাকে আরো একটা এডিটের মধ্যে গিয়ে আমরা ছোট আরো একটা দুইটা ফাংশনের কাজ দেখবো। ক্লিক করে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে পার্টনার ব্লক গ্রুপের আর কোনো কাজ নাই। এখানে সবকিছু দেখা শেষ। অ্যালাইনমেন্ট কোথায় দিতে চাচ্ছি? আচ্ছা, অ্যালাইনমেন্টের এখানে নাম দেওয়া আছে, ওয়াইড উইথ দেওয়া আছে, ফুল উইথ দেওয়া আছে। ওয়াইড উইথ ফুল উইথ এটার মানে হচ্ছে আমার এখানে ছোট একটা গ্যাপ আছে, ঠিক আছে? এই গ্যাপটাকেই হচ্ছে তারা বলতেছে ওয়াইড উইথ এবং ফুল উইথ এর কথা। তার মধ্যে ক্লিক করি, ওয়াইড উইথ যদি দেই ভিতরে হচ্ছে একটু উপরে নিচে খালি হবে। ফুল উইথ এর মধ্যে যদি দেই আরো একটু খালি হয়েছে, কিন্তু ডিফল্ট থিম ওয়াইজ বা হচ্ছে থিমের ইয়ে অনুযায়ী হচ্ছে সেটা ডিফল্ট ভাবে রয়ে গেছে। আর ভেতরে তেমন কোনো ফাংশনের কাজ নাই। কপি স্টাইল বা হচ্ছে অ্যাড বিফোর আফটার টেক্সট সেগুলোর এই মুহূর্তে আমাদের দরকার নাই। মোটামুটি ওয়েবসাইটের ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে কাজ করার প্রয়োজন ছিল সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাইছি, এবং এখানে আস্তে আস্তে করে হচ্ছে যা যা কিছু আমরা অ্যাড করতে চাই, রিমুভ করতে চাই, এই ছোটখাটো এই বিষয়গুলো নিয়ে কাজ করলেই হচ্ছে আপনারা আপনাদের জন্য কেটে ছিঁড়ে সুন্দর করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন। এখন কথার কথা, আমি এই জিনিসটা এই নিচে যতগুলো পার্ট আছে একটাও রাখতে চাচ্ছি না। ক্লিক করে ডিলিটের মধ্যে দিয়ে দেন, ওই সেকশনটাই হচ্ছে চলে গেছে। বাকি এটাও রাখতে চাচ্ছি না, ডিলেট। এটাও রাখতে চাচ্ছি না, থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে ডিলেট। এই বক্সটাও রাখতে চাচ্ছি না, এটা ডিলেট। ওকে, আমার শুধু একটা ফিল্টার থাকবে, দুইটা তিনটা, আচ্ছা দুইটা থাকবে। আর বাকি বাকি যে 3 নাম্বার এটা যেটা আছে ওটাও হচ্ছে ডিলিট করে দিই। তো হচ্ছে উপর থেকে পুরো গ্রুপটাকে ধরে পাশে ধরতে হবে। এই পাশে যখন ক্লিক করছি পুরো গ্রুপ, এখানকার পুরো গ্রুপ ডিলিট হচ্ছে। এটাও লাগবে না, ডিলিট। আমি চাচ্ছি যে রিসেন্ট শোকেস, আচ্ছা here is my services। লেখার ফন্ট সাইজ আর চেঞ্জ হচ্ছে না, ডিফল্ট তারা যেটা দিয়ে রাখছে সেটাই। ফন্ট সাইজ শুধু হচ্ছে এখানে এই যে লিঙ্কডইন লিড জেনারেশন যেটা চেঞ্জ করেছিলাম ওটা। আচ্ছা, এখানে একটা ছোট সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ইমেজটা। এই যে লিড জেনারেশনের যে ইমেজটা দিয়েছি এই ইমেজটা হচ্ছে এখন সমস্যা। এই ইমেজটাকে কি করা যায়? এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করতে চাচ্ছি। অ্যালাইনমেন্ট সেন্টার করার জন্য হচ্ছে আমরা একটু অ্যালাইনমেন্টটা দিই। ফুল উইডথ দিলে হচ্ছে এখানে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা জুড়ে হচ্ছে সে বসে যাবে। আবার অ্যালাইনের মধ্যে যদি ক্লিক করি, অ্যালাইন সেন্টার যদি দেই, তাহলে ছবির জায়গা যতটুকু আছে সে ততটুকু জায়গা জুড়ে হচ্ছে বসে গেছে। এবং ছবির ফুল উইডথ মানে 100%, 4% যতটুকু আছে ততটুকু জায়গা নিয়ে হচ্ছে সে বসে গেছে। এখন আমি যদি ক্রপ করতে চাই, তাহলে হচ্ছে এটা আমাকে কোন জায়গা থেকে কতটুকু অংশ ক্রপ করতে চাচ্ছি সেটাকে হচ্ছে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে দিচ্ছে না, ঠিক আছে? মানে পুরোটা জায়গা ধরে নিছে যার কারণে হচ্ছে সিলেক্ট করতে দিচ্ছে না। মাউস আমি বারে বারে ক্লিক করছি কিন্তু কোনো কাজই করতেছে না। আচ্ছা, বসালাম। আমাদের আপাতত হচ্ছে এই দুইটা সেকশন থাকবে, আর নিচে ছবি এটারও আমাদের প্রয়োজন নাই। তাহলে এটাকেও হচ্ছে আমি
ডিলিট করে দেবো, ঝামেলাকর জিনিস। এটার মধ্যে আসি। সাইটস আসি, সার্ভিসেস এর মধ্যে আসি। সার্ভিসেস যা যা দিয়েছি সবকিছু আসছে। এখানে ছোট করে হচ্ছে এখানে একটা ফেসবুকের লিংক দেওয়া ছিল, এবং ফেসবুকের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এখান থেকে সরাসরি এই ওয়েবসাইট থেকে হচ্ছে সরাসরি আমাদেরকে ফেসবুকে নিয়ে যাবে। এবং ফেসবুকের লিংকের ভেতরে হচ্ছে আমরা edu.leaditbd.com নামে একটা লিংক দিয়েছিলাম, এবং সেই লিংকের মধ্যে হচ্ছে আমাদেরকে নিয়ে গেছে। আচ্ছা, তো আপনারা এই ওয়ার্ডপ্রেস নিয়ে, যেহেতু আপনাদের ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস ছিল, ওয়ার্ডপ্রেস নিয়ে যাবতীয় যা কিছু আছে শুধু একটা ক্লাসে যতটুকু সম্ভব আমার প্রয়োজন ছিল ততটুকুই হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি। এর বাইরে যদি প্র্যাকটিস করতে যান সেই ক্ষেত্রে হচ্ছে তো ইউটিউবে যাবেন। ইউটিউবে আসার পরে হচ্ছে ইন্ডিয়ান একটা ছেলে আছে, যার নাম হচ্ছে নায়েশ শেখ। নায়েশ শেখ। এর ভিডিওগুলো দেখতে পারেন। বিগিনারদের জন্য মোটামুটি একটা বেটার চ্যানেল বিগিনারদের জন্য। এবং সেই ইন ডিটেলস কিভাবে কোথায় কি করতে হবে না করতে হবে সবকিছু হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে খুব সুন্দরভাবে টিউটোরিয়াল দিয়ে রাখছে। তার এগুলো দেখেও হচ্ছে আপনারা প্র্যাকটিস করে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারেন। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। আমি শুধু একটু বলতে চাচ্ছিলাম, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এট দ্য লাস্ট টাইম এসকিউএল এন্ড এটা ডেভেলপিং, এই যে এই জায়গাটা খুবই ভালো লাগলো আজকে। এটা যদি আমাদের একটা ওয়েব পেজ করে কাজ করা যেত তাহলে, যেমন লিড আইডি তার সম্বন্ধে বলতে পারে, আমাদের একটা বেস্ট হয়ে যেত। এটা ভালো, এটা মনে হয় বেশি সময় ধরে করতে পারলে আর ভালো হতো, যেহেতু আমাদের লার্নিং টাইম আর আপনার যেহেতু শিডিউলের চেয়ে বেশি নাই, তাই এখন আর কিছু আর আমার করার নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আহ আপনাদেরকে কি হচ্ছে ইমেল ভেরিফিকেশনের জন্য কোনো সাইট বা হচ্ছে লিংক দেওয়া হয়েছে? ইমেল ভেরিফিকেশনের জন্য 3টা সাইট, ফ্রি ইমেল ভেরিফিকেশন সাইট। জি, আমি ট্রাই করেছি সবগুলোতেই। না ভাই, ওটা লিমিটেড ছিল, কয়েকটা করা যাবে, এরপরে আবার প্রতিদিন 100টা ছিল মনে হয়। হ্যাঁ, আচ্ছা, ওটা মেইল টেস্টারে ছিল লিমিটেড, 100টার হ্যাঁ পরে হ্যাঁ। হচ্ছে আর দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে হচ্ছে আমি prospeo.io এটাতে প্রতি মাসে 75টা করে, এবং যতগুলো ইমেল দিয়ে লগ ইন করবেন ততগুলো ইমেলেই হচ্ছে আপনি অ্যাক্সেস পাবেন 75টা করে, এবং প্রতি মাস পর পরই হচ্ছে এটা চেঞ্জ হবে। আর আরেকটা হচ্ছে সাইট 24/7 এক্স, আমি চ্যাট বক্সে হচ্ছে দিয়ে দিছি। এই দুইটা সাইটে মোটামুটি ভালো রকমের ইমেল ভেরিফিকেশন বা ইমেল ভেরিফাই করতে পারবেন। আচ্ছা, না আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি, এবং আপনাদের নেক্সট ক্লাসটাই হচ্ছে লাস্ট ক্লাস হবে। এবং সেটা হচ্ছে আপনাদের এসইও টপিকের উপরে লাস্ট ক্লাসে বলেছিলেন যে অন পেজ অফ পেজ এবং কিওয়ার্ড রিসার্চ, এটা নিয়ে লাস্ট ক্লাসটা হচ্ছে এই টপিক নিয়ে হচ্ছে নেওয়া হবে। আমাদের জন্য কি আরো কিছু অপশন থাকতে পারে এডিশনাল, যে এসইও অথবা লিড জেনারেশনের উপরে আরো দু একটা ক্লাস নিয়ে আমাদের? আসলে হচ্ছে কি, এগুলি খুব ইন্টারেস্টিং সাইট,
যতই দেখি প্র্যাকটিস করি আবার মনে হয় আর করতে পারলে বোধহয় মনে থাকবে, এরকম একটা। যাই হোক, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। যদি আপনাদের কোনো অপশন না থাকে তাহলে কিছু করার থাকবে না। না যদি আপনাদের থাকে সবার জন্য ভালো হইতো যদি থাকে আর সেটা কি। সেটা তো অবশ্যই। আজকে হচ্ছে আর অফিসে। আপনি হইলো কি, আপনি প্রথম দিক থেকে শেষের দিকের ইম্পর্টেন্ট গুলি আইন আসে রে। আমাদের ইন্টারেস্ট, আমি মনে করি আমার ইন্টারেস্টটা বেশি বেড়ে গেছে, যেহেতু আমি ডাটাবেস স্কিলের উপরে অনেক কাজ করছি এবং সার্ভার এবং ডোমেনের উপরে অনেক কাজ করা আছে। যার ফলে হয়েছে কি, আমার পুরোনো জিনিসগুলো মনে পড়তেছিল আর কি। এইটা করতেছি অ্যাপাচি বা আপনার এই যে আজকে যেটা করলেন মাই এসকিউএল, এইগুলি নিয়ে হলো কি, এগুলি কি একদিন দুই দিনের এগুলি আসলে এই না, এগুলি হ্যাঁ, সেটা তো অবশ্যই একদিন দুই দিনের ক্লাস না এটা। রাইট রাইট। তো আসলে আমি সাত ওয়ার্ড। দিন আমি জি জি, সাত বলেন। দিন ট্রেনিং করেছিলাম আপনার ব্যাংককে। তা আমি সেখানে দেখছি আসলে একটা বিশাল একটা প্যাকেজকে রেডি করতে গেলে সময় দিতে হয়, তার পিছনে কাজ করতে হয়। সেই কাজ আমার আইসা আবার 1 মাস ধরে কইরে তারপর আমার একটা পোর্টাল করতে হয়েছে। তো যাই হোক, এগুলো আসলে এত শর্ট টাইমের না, তবে ধারণাগুলো দিয়ে দিয়ে আমাদের ইন্টারেস্ট বাড়াই দিচ্ছেন, আমার ইন্টারেস্ট বিশেষ করে। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ ভাই। স্যার আমার একটা কথা ছিল স্যার। জি জি জি, বলেন। স্যার আজকের এই যে অ্যাকাউন্টটা, এটা কি গুগল ক্রোম থেকে সরাসরি কি আমরা অ্যাপস আপনি ডাউনলোড ছাড়া এটা কি অ্যাকাউন্ট না করতে না, পারবো? এটা আপনার জ্যাম্প সফটওয়্যার আগে ইনস্টল করতে হবে, দেন হচ্ছে আপনার গুগলে গিয়ে ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ করতে হবে। ও এবং এটা ক্রোম ব্রাউজার না, আপনি ফায়ারফক্স দিয়েও হচ্ছে পারবেন। আর এখন তো আচ্ছা হচ্ছে অফলাইন, যেটা হচ্ছে আপনাদের পিসি কে লোকাল হোস্ট দিয়ে কাজ করাবে। আর যখন ডোমেন হোস্টিং কিনবেন তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমার সি প্যানেলে কাজ করতে হয়। যেহেতু এই মুহূর্তে আমার কাছে কোনো ডোমেইন অ্যাভেলেবেল নাই, বা হচ্ছে কোনো হোস্টিং সাইটই অ্যাভেলেবেল নাই, যার কারণে হচ্ছে সি প্যানেলের কাজটা দেখাচ্ছি না। আরেকটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে আমরা তো অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, যে মোটামুটি দেখছেনও আপনি শেয়ার ইট, মোটামুটি তাতে স্যার ধারণা অনুযায়ী আমরা কতটুকু আশাবাদী পারবো স্যার? এটা তো এখনো। আপনারা লিড জেনারেশন এবং ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, একদম ইজি টপিক। এই দুইটা টপিক নিয়ে কাজ করেন। মার্কেটে এগুলো যেমন ডিমান্ড আছে তেমন এগুলোর কাজও আছে, অ্যাভেলেবেল, সবাই কাজ পাচ্ছে। আমি আর বলবো না স্যার, যে হচ্ছে এসইও করেন বা হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করেন। ইউটিউবটাও সোজা আছে, ইউটিউব নিয়েও কাজ করতে পারেন। যেহেতু স্যার আমাদের এসইওটা এই একটু লেন্দি কাজ, 1 মিনিট, ইউটিউবটা একটু লেন্দি কাজ বা বড় কাজ, এটা রিসার্চের মতো কাজ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে ওই রিসার্চ করে করে কাজ করতে হবে, যেহেতু ওটা এক অপশনাল হিসেবে রেখে লিড জেনারেশন আর অ্যাডস নিয়ে কাজ করেন, সেটা ভালো হবে। স্যার আমাদের এই যে অ্যাকাউন্টটা, পেওনার অ্যাকাউন্ট শুধু তো দুইটা অ্যাকাউন্টে অ্যাড করা হয়েছে, আর কোন কোন জায়গা কি অ্যাড করা যায় এটা? ইন্টারন্যাশনাল পেমেন্টের যতগুলো সাইট আছে পেওনিয়ার দিয়ে আপনি ততগুলো সাইট থেকে টাকা উইথড্র করতে পারবেন। সবগুলোতেই এটা মানে অ্যাড করা এটা যায়? অ্যাড করা যাবে। ও, আমরা তো শুধু পেওন ফাইবারে আর হলো আপওয়ার্কে অ্যাড ফাইবার করছি। আপওয়ার্কে করছেন, পেপল বা আওয়ারে পারবেন, ইনডিডে পারবেন। তারপরে পিন্টারেস্টে করা যায় বা কোরা? না, পিন্টারেস্ট করা ওগুলাতে না, ওগুলা 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 মার্কেট প্লেস না, ওগুলা ও একটা আচ্ছা। ব্লগিং সাইট, মার্কেটিং সাইট। তারপর এই যে ইউটিউব চ্যানেল যেটা, এটাতে করা যায় স্যার? ইউটিউবটা না, ইউটিউবে না, ইউটিউবে হচ্ছে অ্যাডসেন্স। অ্যাডসেন্স হচ্ছে আপনার যেই ইমেইলের মাধ্যমে হচ্ছে আপনার ইউটিউবটা ক্রিয়েট করা হচ্ছে, ওই ইমেইলের আন্ডারে হচ্ছে অ্যাডসেন্সে টাকাটা জমা হয়। এবং ওই টাকাটা হচ্ছে অ্যাডসেন্সে $100 না হওয়া পর্যন্ত হচ্ছে কেউ টাকা উইথড্র করতে পারে না, হ্যাঁ। ইউ- ইউটিউবের টাকাটা। তাহলে স্যার আমরা তো দুইটাতে অ্যাড করছি, এখন নেক্সট আর কোনটা সবচেয়ে ভালো বা কোনটাতে করা যায়, এটা কোন এই অ্যাকাউন্টটা স্যার দুইটাই করবো আমরা? এই দুইটা নিয়েই কাজ করেন। নেক্সটে পিপল আচ্ছা পার আচ্ছা আওয়ারে কম্পিটিশন অনেক বেশি, পারবেন না বিগিনার হিসেবে। দেন হচ্ছে আচ্ছা। ইন্ডিডেও হচ্ছে পারবেন না। তারপরে হচ্ছে freelancer.com, যেখানে হচ্ছে যত ফ্রিল্যান্সার আছে সবাই কাজ, যেই কাজই আসুক না কেন সেই কাজ হচ্ছে বিট করে নেবে। প্রত্যেকটা কাজের জন্য হচ্ছে তারা বিট করে। এখন $100 কাজও অনেকে দেখা যাবে যে যারা প্রফেশনাল, $100 কাজও হচ্ছে সে 20-30 ডলারে হচ্ছে নিয়ে ফেলতেছে। তার হয়তো টিম আছে, সেই কারণে হচ্ছে সে নিচ্ছে এবং সেটা নিয়ে হচ্ছে সেই কাজ করাচ্ছে। ওখানে বিডের কয়েন শেষ হলে বা বিডের ইয়ে শেষ হয়ে গেলে হচ্ছে সে আবার পারচেস করে। তো এগুলো হচ্ছে আপনাদের জন্য রিস্কি হয়ে যায়।
বিগিনারদের জন্য এগুলো রিস্কি। তো যার কারণে ফাইবারে যথেষ্ট পরিমাণ কাজ আছে। ফাইবারে বিগিনার থেকে শুরু করে এক্সপার্ট সবাই কাজ পায়। জাস্ট শেষের দিকে যে কয়েকটা ট্রিক্স বা হচ্ছে যে টুলস এর ব্যবহার দেখাইছে, এগুলো ব্যবহার করেন, ইজিলি পাবেন। প্রথম দিকে আমি স্টুডেন্টের ক্ষেত্রে বা হচ্ছে পার্টিসিপেন্টস এর ক্ষেত্রে হচ্ছে আমি ফিল্টারিং করি। প্রথম দিকে হচ্ছে আমি যাদেরকে দেখাচ্ছি সবাই একই রকম টপিক দেখতেছে। শেষের দিকে হচ্ছে আমার আরো কিছু ইম্পর্টেন্সই থাকে। যারা ধরে রাখতে পারতেছে তারা শেষ পর্যন্ত থাকে, আর যারা ধরে রাখতে পারবে না তারা প্রথম দিকে ঝরে যাবে। হ্যাঁ, আমরা তো দেখলাম স্যার নিজে থেকে, কারণ প্রথমে ছিল প্রায় 80-90 জন, এখন আছি আজকে 5 জন কি 4 জন এরকম না, পাঁচ এটা সাত থাকে, এটা প্রত্যেকটা ব্যাচেই থাকে। এটা হবে এটা ন্যাচারাল। অনেকে হয়তো স্যার ওই যে আমি ডাউনলোড আমি করে দেখতেছে সময় করে আর কি। আমি এখন আর একটা জিনিস বলবো, ফ্রিল্যান্সারের একটা পোর্টাল আছে, সেটার উপরে আগের চেয়ে এবার অনেক আপডেট করছে। এবং রিসেন্টলি আবার ট্রুলান্সারও একটা ই আছে, পোর্টাল ইঞ্জিন আছে, সেটাও দেখলাম যে অনেক ভালো মার্কেটিং এর মধ্যে আসে। তাই আমি এই দুইটা গত সপ্তাহে আমি ছুটির মধ্যে চেক করতেছিলাম, একটু ভালো লাগতেছিল যে এইগুলি তো আগে আমি দেখছিলাম, এখন একটু দেখি দেখি কি হয়েছে। তো এখন দেখলাম মানে সবাই মানে একটু ডেভেলপিং হয়ে গেছে। তো ওইটাকেও আবার ওই যে আমাদের আপওয়ার্ড ওয়ার্কস এর মতো করতে হয়, ওই যে 60% 70% কনফিগারেশনে যাইতে হয়। তারপরে সেটার উপরে আরো কাজ আছে। তা আপনার থিম ধরে ধরে আস্তে আস্তে আমি আগাচ্ছিলাম। তো দেখলাম এগুলি সময় সাপেক্ষ, আসলে প্রত্যেকটা জিনিস সময় প্রত্যেকটা সাপেক্ষ। যেমন সেক্টরে আমাদের সময় নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, একটা দিন গ্যাপ দেন, একটা দিন হয় কি, এই যে যেমন আজকে যে টপিকটা, আজকের টপিকটা মিনিমাম 2 দিন থাকা, পুরো শুক্র শনিবার ধরে আমি একটা জিনিস দেখছিলাম। তাও মনে হয় যেন আরো একটু সময় পেলে আরো একটু ভালো করে দেখতে পারেন। যাই হোক, আমার পরবর্তী স্কোপটা থাকবে। তো এইটাই আমি বলতে চাই যে আসলে জানা ভালো, তারপর কাজের উপরে কোনটার উপরে প্রায়োরিটি দিয়ে করবো সেটা তো হতেই পারে। সেটা আপনার যে সাজেশন সেগুলো আমার খুব ভালো লাগছে, যে ফেসবুক, ইউটিউব, প্লাস হলো লিঙ্কডইন, আর হলো ফাইবার দিয়া গিকের উপরে কাজ করা। হ্যাঁ, মার্কেট আপনার আমার চেয়ে আপনার অনেক ভালো জানেন বিধায় ভালো লাগছে আর কি। তো আমরা চেষ্টা করব, যে যার মতো চেষ্টা করি, এক একজনের যদি এক এক দিয়ে হই, আর আমরা যদি একটা টিম বিল্ড করতে পারি, আমার আমার টিমে যারা যারা শেষ পর্যন্ত থাকছি, তাহলে তো ধারণা নিয়ে আর আমাদের এই যেমন একটা বিল্ডিং করে দিলে তার সমস্ত ফ্ল্যাটগুলির ওনারদের দিয়ে একটা করে দেয়, কি কাউন্সিল করে দেয়। এরকম করে দিতে পারলে আমার মনে হয় আসলে এই জগৎটা ওই রকমই, কারো কাছে হেল্প নিয়ে নিয়ে আস্তে আস্তে আগানো আর অনেক ভালো হবে। তো সাপোর্ট হলে তো আমাদের যারা সবার এখনো জন্যই আছি বেটার ভাই। আমি, সবাই থাকলে ভালো হয় আর কি। থ্যাংক ইউ বিপুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বলেন জিতেন দা অনেক সময় বলে, আজকে জিতেন দা দেখলাম হঠাৎ আউট হয়ে গেল না কি জানো, এরকম আর কি। থাকাটা ভালো, আগ্রহ না থাকলে 2-3 জন হলে পরে মজাটা কমে যায়। আচ্ছা, স্যার আমি জিতেন। একটু কথা বলতে চাই। জি জি জি, বলেন। স্যার আপনি যখন বলছেন যে আগামী ক্লাসটাই আমাদের শেষ ক্লাস, তখন মনের ভিতর থেকে কেমন যেন একটা মানে শেষ হয়ে গেলাম। মানে আমরা এমন একটা পর্যায়ে আসছি, মানে আসলে প্রশান্ত দা যেটা বললো যে ইন্টারেস্টিংটা আসলে বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আসলে কোনো না পারতেছি পিছিয়ে যেতে, না পারতেছি আগায় যেতে। তো আমরা আর কি, আমরা আপনাকে আমাদের পাশে চাই। কারণ আমাদের তো কাজ করতে গেলে অনেক বিপদে পড়ে যাব, অনেক সমস্যায় পড়বো, তখন আর কি একটু সাপোর্ট দিয়েন আমাদেরকে। সাপোর্ট সবাই পাবেন, সাপোর্ট সবাই পাবেন, কাজ করেন আস্তে আস্তে, সাপোর্ট সবাই পাবেন। এবং যেমন হচ্ছে আপনি গতকাল রাতে, আচ্ছা আমি একটু রেকর্ডিংটা পজ করি।